সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। তো কি অবস্থা আপনাদের? আপনারা কি রিভিউ করছিলেন বাসায়? কেউ করেন নাই? একটু দেখেন নাই বাসায় কেউ? কথা বললে আপনারা আনমিউট করে কথা বলবেন, আমি শুনতে পাচ্ছি না আপনাদেরকে। স্যার একটা শর্ট স্যার একটা এক্সাম নিলে স্যার মনে হয় বেটার হয় স্যার। কে বলছেন? স্যার আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন পাবেল বলছিলাম। এক্সাম নিতে পারি, একটা ছোটখাটো এক্সাম নিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে স্যার আমাদের রিভিউটা স্যার ভালোভাবে বুঝতে পারতাম আসলে আমরা নিজেরা রিভিউ করছি কিনা। ঠিক আছে, ইনশাআল্লাহ একটা ছোটখাটো এক্সাম নিব আমি। তো ঠিক আছে, আমরা মনে হয় শুরু করতে পারি। অলরেডি অনেকে এসে গেছেন, আবার জয়েন করতেছেন খুব দ্রুত, 50-60 মতো হয়ে গেছে প্রায়। তো আমরা শেষ ক্লাসে কোথায় ছিলাম? চ্যাপ্টার 3 তে ছিলাম, তাই না? স্যার আমার ফার্স্ট ক্লাস তো। আপনাদেরকে আমি সবাইকে মিউট করে দিচ্ছি। আপনারা কথা বললে আমার সঙ্গে আনমিউট করে কথা বলবেন, আর আমাকে রেসপন্স করিয়েন ক্লাসের সময়, সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর লিসেনিং মি। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করি, আপনারা আমার স্ক্রিন দেখেন, দেখতে পাইলে আমাকে বলবেন যে স্ক্রিনটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্ক্রিন? না স্যার, স্যার প্রসেসিং শেয়ার করছি। এখনো দেখা যায় না স্যার, এবার আসছে স্যার। দেখা যাচ্ছে স্যার। এমআরপি 1 এন্ড অ্যাকাউন্টিং দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। থ্যাংক ইউ। তার পেজ নাম্বার কি একটু বলবেন স্যার? এখানে পেজ নাম্বার কত? 74 মনে হয়। 74, থ্যাংক ইউ স্যার। 74। তো আমরা লাস্ট ক্লাসে যেখানে ছিলাম শুরু করি তাই না, সেখান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি। আমরা বিগত ক্লাসে দেখেছি এমআরপি 1, এমআরপি 2, মনে আছে তো আপনাদের? না, এমআরপি 1 মানে কি ছিল আর এমআরপি 2 মানে কি ছিল বলেন তো কেউ? এমআরপি 1 এবং এমআরপি 2 কি ছিল? এমআরপি কি ছিল? এমআরপি 1 অথবা শুধু এমআরপি যদি বলি, মনে আছে? ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্টস প্ল্যানিং। স্যার ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্টস প্ল্যানিং। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। এমআরপি 2 হচ্ছে ম্যানুফ্যাকচারিং রিসোর্সেস প্ল্যানিং। ফ্যান্টাস্টিক। কে বলছেন আপনি? স্যার আমি আবু ইউসুফ বলছিলাম। হ্যাঁ, আবু ইউসুফ, থ্যাংক ইউ, খুব সুন্দর করে বলছেন। যে ম্যাটেরিয়াল, প্রথমটা হচ্ছে এমআরপি 1, এটা হচ্ছে ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্টস প্ল্যানিং। এখানে কি ছিল? শুধুমাত্র ম্যাটেরিয়ালকে আমরা ম্যাটেরিয়ালে নিয়ে আমাদের আলোচনা ছিল, ম্যাটেরিয়ালের প্ল্যান করা। এবং সেটা কি, ট্রেডিশনাল ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্টস ওয়্যার প্ল্যান্ড বাই কন্টিনিউসলি রিভিউইং দ্য স্টক লেভেলস and a predetermined quantity was ordered each time stock fell below predetermined. This stock control approach was based on assumption that replenishment of stocks could be planned independently each other. শুধুমাত্র ম্যাটেরিয়াল সংক্রান্ত যে প্ল্যানিং এবং যা ছিল সেটা হচ্ছে আমাদের এমআরপি 1। এমআরপি 2 তে ছিল আমাদের, আমরা যেটা বলেছিলাম যে ম্যানুফ্যাকচারিং রিসোর্সেস প্ল্যানিং। তাহলে ম্যানুফ্যাকচারিং রিসোর্স বলতে আমরা কি বুঝতেছিলাম? যে আমাদের ম্যাটেরিয়াল ছাড়াও যে অন্যান্য রিসোর্সগুলো আমাদের ম্যানুফ্যাকচারিং সময় লাগে সেগুলো সহ একসঙ্গে প্ল্যানিং। তার মধ্যে কি আছে? যে র ম্যাটেরিয়াল কম্পোনেন্টস এন্ড assemblies to encompass their input resources such as machine capacity and labor so that the system provides a fully integrated planning approach to the management. Fully integrated মানে কি? ফুললি ইন্টিগ্রেটেড এই শব্দটার অর্থ কি? কি বোঝাচ্ছে? ফুললি ইন্টিগ্রেটেড, সবকিছু অ্যারেঞ্জমেন্ট, সমন্বিত, সবকিছু একসাথে আছে। সমন্বিত, রাইট, সমন্বিত ইজ রাইট ওয়ার্ড।
fully integrated planning approach to the management. এটা হচ্ছে MRP 2 তে সমস্ত রিসোর্স গুলো নিয়ে ম্যাটেরিয়াল হোক, লেবার হোক, অন্যান্য যে আমাদের মেশিন ক্যাপাসিটি হোক, সবকিছু মিলাইয়া আমাদের যে একটা ইন্টিগ্রেটেড প্ল্যানিং হয়, ম্যানুফ্যাকচারিং রিসোর্স প্ল্যানিং করি আমরা MRP 2 তে। একটু কিন্তু মোটামুটি আমরা গত ক্লাসে বিষয়ে আলোচনা করেছিলাম। এরপরে আরেকটা ধাপ আছে, সেটা হচ্ছে কি ERP। ERP সম্বন্ধে আপনারা বিভিন্ন কোম্পানিতে আপনারা যারা কাজ করেন তারা নিশ্চয়ই জেনেছেন ERP কি জিনিস। এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। এন্টারপ্রাইজ মানে পুরো কোম্পানিতে যে সমস্ত ডিপার্টমেন্ট গুলো আছে, যত রিসোর্স গুলো আছে সবগুলো নিয়ে পুরো এন্টারপ্রাইজ, সেই এন্টারপ্রাইজের পুরো রিসোর্সেস গুলোকে নিয়ে একটা প্ল্যানিং করা। তার মধ্যে হচ্ছে ম্যানুফ্যাকচারিং বলা যায় স্যার। জি, কি বলা যায়? যে হোল বিজনেস অপারেশনকে অ্যাকোমোডেট করা, রাইট। সো এখানে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট আছে, সেলস ডিপার্টমেন্ট আছে, সেলস এন্ড ডিস্ট্রিবিউশন। সেলস একটা, আবার ডিস্ট্রিবিউশন কিন্তু আরো একটা ওয়াইড, মানে অনেক বড় একটা প্লেস। ট্রান্সপোর্টেশন থাকে, শিপিং থাকে, অনেক লজিস্টিক্স কাজ থাকে। তাহলে ম্যানুফ্যাকচারিং, সেলস এন্ড ডিস্ট্রিবিউশন, অ্যাকাউন্টিং এর মধ্যে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, বাজেটিং, স্ট্যান্ডার্ড কস্টিং সবগুলোই। হিউম্যান রিসোর্স, requirement and workforce scheduling, payroll, training, development, everything. মানে একটা কোম্পানিতে পুরো একটা কোম্পানির সম্পূর্ণ বিজনেস অপারেশনটা কাজ করার জন্য ERP সিস্টেমকে আমরা বিভিন্ন মডিউল নিয়ে কাজ করতে পারি। মডিউল বললাম এই জন্য যে মানে মনে করেন যে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট একটা মডিউল, সেলস এর জন্য একটা মডিউল, ডিস্ট্রিবিউশন একটা মডিউল, এভাবে করে অ্যাকাউন্টিং এর জন্য একটা, হিউম্যান রিসোর্সের জন্য একটা, মডিউল গুলো একটা লিঙ্ক আপ করে পুরো ERP সিস্টেম আমাদের ERP সিস্টেম কাজ করে। এটা বিশাল একটা ERP সিস্টেম, অনেক এক্সপেন্সিভ। বড় বড় লার্জ কোম্পানি যেগুলো আছে সেগুলো ইউজ করা যায়। তো এখানে এন্টারপ্রাইজ এখানে কি লিখছে? এন্টারপ্রাইজ রিসোর্স সিস্টেম ইজ এ পাওয়ারফুল কম্পিউটার সিস্টেম that integrates information from all parts of the organization. It is an extension of the MRP philosophy, but provides more integration between different parts of the organization. So আমরা যেটা বুঝতেছি যে আমাদের একটা কোম্পানির একটা অর্গানাইজেশন ডিফারেন্ট পার্টস যে আছে, সমস্ত পার্টস গুলোকে নিয়ে, সমস্ত ডিপার্টমেন্ট গুলো নিয়ে এই ERP সিস্টেমটা চালু হয়। এখানে লিখছে an ERP system is expensive to acquire and install given the size and the complexity of many global businesses. However, the elements of an ERP system should include modules. এই যে একটু আগে বললাম মডিউলসের কথা, সেই মডিউলস ERP system should include modules for এগুলো ম্যানুফ্যাকচারিং মডিউলস, সেলস মডিউলস, ডিস্ট্রিবিউশন মডিউলস, অ্যাকাউন্টিং মডিউলস, হিউম্যান রিসোর্স মডিউলস ইত্যাদি। Yes, জি বলেন। স্যার এখানে সাপ্লাই চেইন বা পারচেজ ডিপার্টমেন্টের কথা উল্লেখ নাই স্যার। ডিস্ট্রিবিউশনের মধ্যে আপনার ট্রান্সপোর্টেশনের কথা আসছে, শিপিং আসতেছে। সাপ্লাই চেইনটা অবশ্যই এখানে ম্যানুফ্যাকচারিং মধ্যে প্রোডাকশন, প্ল্যানিং এন্ড কন্ট্রোল, পারচেজিং, প্ল্যান্ট মেইনটেনেন্স, কোয়ালিটি ম্যানেজমেন্ট। আচ্ছা, এর মধ্যে এবার তো আসছে, তাই না? আচ্ছা, পড়ে দিলাম আপনার জন্য। প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল, প্রোডাকশন প্ল্যান এবং কন্ট্রোল করার সময়, প্ল্যানিং এর সময় এবং কন্ট্রোল তো নিয়ন্ত্রণ, আমরা আগে আলোচনা করছি, ক্রিয়া নিয়ন্ত্রণ। এবং ম্যাটেরিয়াল পারচেজ করতে হলে আমার সাপ্লায়ারের সঙ্গে যোগাযোগ করা। হ্যাঁ, তখন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অটোমেটিক চলে আসতেছে ম্যাটেরিয়াল পারচেজের ক্ষেত্রে। প্ল্যান্ট মেইনটেনেন্সের ক্ষেত্রে আমাদের লজিস্টিক্স গুলো, মেইনটেনেন্সের বিষয়গুলো এসে যাচ্ছে, কোয়ালিটি ম্যানেজমেন্টের বিষয় আসতেছে, এভরিথিং। হ্যাঁ, ট্রান্সপোর্টেশন, শিপিং, ডিস্ট্রিবিউশন, এগুলো তো লজিস্টিক্সের পার্ট। হ্যাঁ, তো এগুলো সবগুলো চলে আসে। এগুলো টোটাল জিনিসটা হিসেবে আমরা যেই কম্পিউটার বেসড যেই ইন্টিগ্রেটেড ইনফরমেশন সিস্টেম আমরা বিভিন্ন কোম্পানিতে ব্যবহার করে থাকি, সেটাকে বলা হয়, কি বলা হয়? এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। তাহলে আমরা শিখলাম MRP 2 আর ERP, তিনটা জিনিস আমাদের হয়ে গেল। এবার আসেন ব্যাকফ্ল্যাশ অ্যাকাউন্টিং। ব্যাকফ্ল্যাশ অ্যাকাউন্টিংটা কি জিনিস? Backflush accounting is a method of accounting that is typically used with JIT inventory control systems. Costs are not tracked sequentially to production, but are instead calculated and charged when the product is sold. এটা হচ্ছে আমরা কস্ট গুলোকে আমরা সিকুয়েন্সিয়ালি একটা আমরা পারচেজ করলাম, আবার যোগ করলাম, আবার আসলো, আবার যোগ করলাম, এরকম সিকুয়েন্সিয়ালি আমরা এটা প্রোডাকশনের সঙ্গে আমরা অ্যাড করি না। ব্যাকফ্ল্যাশ অ্যাকাউন্টিং কি করি তখন? বাট ইনস্টেড ক্যালকুলেটেড এন্ড চার্জড when product is sold. যখন প্রোডাক্ট সোল্ড হয়
তখনই আমরা চার্জ করি। এটা হচ্ছে ব্যাকফ্লাশ অ্যাকাউন্টিং। এটা একটা আরেকটা কনসেপ্ট, ব্যাকফ্লাশ অ্যাকাউন্টিং সিস্টেমে কিভাবে আমাদের প্রোডাকশন কস্ট গুলোকে আমরা অ্যাকাউন্ট ফর করতে পারি। তো এটা একটা ডিফারেন্ট ডাইমেনশন। ইট মিনস দ্যাট দেয়ার আর মাচ ফিউয়ার অ্যাকাউন্টিং এন্ট্রিজ। তখন আর কি আমাদের অ্যাকাউন্টিং এন্ট্রিজ অনেক কম লাগে, অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ costs are not added to products at each stage of production. Records of materials used and work in progress values are usually not required. তাতে হয় কি আমাদের অ্যাকাউন্টিং এন্ট্রি কম লাগে। অ্যাকাউন্টিং এন্ট্রি যে কম দিতে হয়, আমাদের কম স্টাফ লাগবে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স গুলো কম লাগবে। আমরা তখন অ্যাকুমুলেট করে ফেলি এবং ওয়ান স্টকে আমরা একটা অ্যামাউন্টে আমরা যখন প্রোডাকশন যখন সেল হয় তখন আমরা চার্জ করি। So backflush accounting does not account for individual transactions, such as when materials are issued to production, overheads are absorbed into products, etc. Instead, কি হয় আমরা ইন্ডিভিজুয়াল ট্রানজাকশন আমরা ম্যাটেরিয়াল যখন ইস্যু হচ্ছে প্রোডাকশন জন্য দিচ্ছি তখন আমরা ওটা অ্যাকাউন্ট ফর করতেছি না। ওভারহেড যখন অ্যাবজর্ব হচ্ছে তখনও করতেছি না। তার বদলে কি করতেছি, ব্লক এন্ট্রিজ আর মেড। একটা টোটাল অ্যামাউন্টের জন্য একটা ব্লক এন্ট্রি আমরা করে দিই at the end of the month, and inventory values are based on budgeted or standard cost. তার মানে আমাদের অ্যাকাউন্টিং এন্ট্রি কম লাগতেছে, সময় কম লাগতেছে, আমরা সময় বাড়াতে পারছি। এই হচ্ছে মোটামুটি ব্যাকফ্লাশ অ্যাকাউন্টিং এর বিষয়। এখানে আরো কিছু হচ্ছে রিভিউ অফ ট্রেডিশনাল সিস্টেম। আমরা ট্রেডিশনাল সিস্টেমে কি করতাম? ইন ট্রেডিশনাল সিস্টেম ইনভেন্টরি ইজ এ কি আইটেম। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ জি বল। তাহলে ব্যাকফ্লাশ অ্যাকাউন্টিং প্রসেসটা অনলি জিআইটি সিস্টেমে অ্যাপ্লিকেবল, রাইট? GIT সিস্টেমের কথা এখানে যেটা বলছে যে টাইপিক্যালি ইউজড উইথ GIT ইনভেন্টরি কন্ট্রোল সিস্টেম অনলি বলাটা কিন্তু সঠিক হবে না। টাইপিক্যালি হ্যাঁ GIT ইনভেন্টরি কন্ট্রোল সিস্টেমটা যেহেতু GIT কথাটা কেন আসছে সেটা আপনাকে তাহলে বলি। GIT কথাটা আসছে, GIT কি আমরা জাস্ট ইন টাইম না? জি স্যার। ব্যাকফ্লাশটা তো জাস্ট ইন টাইমের মতোই হচ্ছে সেটা। সুতরাং টাইপিক্যালি ইউজড উইথ GIT কন্ট্রোল, আমার কন্ট্রোল আমি যদি প্রোডাকশনের সময় যদি মালটা এনে যদি প্রোডাকশনে দিই তাহলে GIT, এবং ওইটাই তো আমার আসলে ব্যাকফ্লাশ অ্যাকাউন্টিং এর কথা। আলটিমেটলি কিন্তু একটা সিকুয়েন্সিং হচ্ছে, সেজন্য বলছে যে টাইপিক্যালি ইউজড উইথ GIT ইনভেন্টরি কন্ট্রোল সিস্টেমস। মানে আমার নো ইনভেন্টরি, যখন লাগবে তখন দিচ্ছি, যখন লাগবে তখন দিচ্ছি, তখনই অ্যাকাউন্টিংটা করতেছি, এবং একসঙ্গে আমি এক থোক বরাদ্দ করে এক থোকে দিয়ে দিচ্ছি। এখন রিভিউ অফ এ ট্রেডিশনাল সিস্টেম। আমরা ট্রেডিশনাল সিস্টেমে কি করি? ইন ট্রেডিশনাল অ্যাকাউন্টিং সিস্টেমস ইনভেন্টরি ইজ এ কি আইটেম। Traditional manufacturing firms hold high levels of inventory, and much of the work of the management accountant is to put a value on this inventory. আমরা ট্রেডিশনাল অ্যাকাউন্টিং সিস্টেমের মধ্যে খালি ইনভেন্টরি ব্যালেন্স কত, ইনভেন্টরি কত, এটা হিসাব করতে করতে আমাদের অনেক সময় চলে যায়, তাই না? এটা আমার ট্রেডিশনাল সিস্টেমে তাই দেখে আসছি, এখনো প্র্যাকটিস তাই করি আমরা। The traditional approach is to track the cost of products through the sequential stages of production. Sequential stages of production মানে এটা কি? প্রোডাকশনের হ্যাঁ, তখন ওই একটা পর একটা সিকোয়েন্স আসতেছে, বিভিন্ন কস্ট ইনভলভ হচ্ছে, ওইটাকে ট্র্যাক করি আমরা। ট্রেডিশনাল প্রসেস ট্র্যাক করে তো আমরা কস্ট অফ প্রোডাক্ট বের করি। বিল্ডিং আপ কস্টিং রেকর্ডস ফর দ্য ডাইরেক্ট ম্যাটেরিয়াল কনজিউম, দ্য ডাইরেক্ট লেবার কস্ট, and the overhead expenses for each product. This involves a number of double entries in the accounting system, তাই না? এটা হচ্ছে আমরা ট্রেডিশনাল সিস্টেম করে আসছি। সাথে যেগুলো আছে সেগুলো পড়লাম না, এগুলো আমরা জানি, যা করি তাই র মেটেরিয়াল করি, ট্রান্সফার করি, ওয়ার্কিং প্রসেস আসে, ফুল অ্যাবজর্পশন যায়, ওয়েজেস যায়, ইত্যাদি ইত্যাদি। With hundreds or thousands of movement in inventories between raw materials, work in progress and finished goods. অনেক আমার তখন মুভমেন্ট হয়, ডাটা এন্ট্রি হয়, ম্যাটেরিয়াল মুভমেন্ট হয়, ইত্যাদি ইত্যাদি। প্রোডাকশনের সময় যায়, ওয়ার্কিং প্রসেস সৃষ্টি হয়, ফিনিশ গুড সৃষ্টি হয়, অনেক এন্ট্রি, অনেক কিছু। With hundreds or thousands of movements in inventories between raw materials, work in progress, and finished goods. The accounting and the administration of this system is complex and expensive to operate. কিন্তু ব্যাকফ্লাশ অ্যাকাউন্টিং সিস্টেমে কি হয়? এই একটু পড়লাম, এগুলো হচ্ছে আমাদের ট্রেডিশনাল সিস্টেমে যা করি তাই আর কি, একটু আলোচনা করে রিভিউ করলাম। কিন্তু ব্যাকফ্লাশ অ্যাকাউন্টিং সিস্টেম কি করি আমরা? ব্যাকফ্লাশ অ্যাকাউন্টিং offers a simplified approach to costing by getting rid of unnecessary costing records. Unnecessary costing records করি না, আমরা সিম্পলিফাই করে ফেলি অ্যাপ্রোচটা খুব সিম্পলিফাই। It is suitable for use in a just-in-time environment.
A just-in-time company holds minimal amounts of inventory, raw materials, or raw materials are only ordered when they are required. Production is fast and efficient, keeping work in progress to a minimum. And once production is complete, goods are delivered straight to the customer, which minimizes the amount of finished goods held. It is just-in-time বিষয়টা। Instead of building up product cost sequentially from the start to the finish of product, backflash accounting calculates product cost retrospectively and at the end of the accounting period. তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা ব্যাকফ্লাশ অ্যাকাউন্টিং এর মধ্যে আমরা সিকুয়েন্সিয়ালি ওটাকে অ্যাড আপ করতেছি না, কস্টকে প্রোডাকশন কস্টকে অ্যাড আপ করতেছি না, বরং তা হচ্ছে না করে যখন প্রোডাকশন হয়, যখন আমার সেল হয়, তখন আমরা ওয়ান এন্ট্রির মাধ্যমে at the end of the accounting period আমরা কি করি, ওটাকে চার্জ করে দিই। There are much fewer double entries. তখন হলে ডাবল এন্ট্রি গুলো খুব কমে যায়। কি হয়, cost of raw material is allocated to a raw materials and in progress account. Labor and production overheads are allocated straight to the cost of goods sold account. And at the end of the accounting period, an inventory stock take is carried out to determine closing balances for raw materials, work in progress, and finished goods. This is quick as there are few inventories. Inventory values are based on budget standard cost. The closing inventory values of raw materials and work in process are then backflashed from the cost of goods sold account into the RIP account. Similarly, the RIP account, the raw materials in progress account. Similarly, the closing inventory value of finished goods is backflashed into a finished goods account. তার মানে ওই ইনভেন্টরি ব্যালেন্স সম্বন্ধে একটু আলোচনা হলো এখানে। ব্যাকফ্লাশ অ্যাকাউন্টে তার মানে মোটামুটি মোদ্দা কথা হচ্ছে কি, সহজ কথা হচ্ছে কি, আমরা যখন আমরা একটা ব্লক এন্ট্রির মাধ্যমে এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড আমরা চার্জ করে দিই প্রোডাকশন সেলের সময় অথবা এন্ড অফ দ্য মান্থ। এই কথা ইম্পর্টেন্ট, ইফেক্টিভলি রাদার দেন রেকর্ড এভরি মোমেন্ট movement of inventory, a block entry is made at the end of the accounting period. Typically, when the item is sold. Typically, when the item is sold. এই হচ্ছে কথা। Then, thus, with backflash accounting, there will be a significant reduction in accounting costs. Instead of making potential hundreds of thousands of entries each month, this system can reduce the double entries to dozens. হাজার থেকে মাত্র এক ডজনে নিয়ে আসলো এন্ট্রি, regardless of how often materials and inventory is transferred across the business. এই হচ্ছে মোটামুটি কথা। এবার অ্যাডভান্টেজেস কি, backflash accounting এর অ্যাডভান্টেজ কি? It is simple, less administration, gives the same results as the traditional costing when inventories are low. যখন ইনভেন্টরি লো থাকে তখন সেম রেজাল্ট আসে। আর ডিসঅ্যাডভান্টেজ গুলো কি সেটাও জানা দরকার। Not appropriate in inventories are if inventories are high. যদি ইনভেন্টরি খুব হাই হয় তখন কিন্তু এটা খুব কার্যকর হয় না। Not appropriate for long production cycles. Production cycle যদি অনেক লম্বা হয় তাও এটা suitable হয় না, and provides less detailed information. Losses may be overvalued. তো যাই হোক, মোটামুটি এটা একটা যে আমাদের কনসেপ্ট, ব্যাকফ্লাশ অ্যাকাউন্টের কনসেপ্ট, সেটা আমরা জানলাম এবং আমাদের এটা মাথায় থাকলো। Let's see. এখানে একটা কথা আছে, it is therefore appropriate in a mature JIT environment. It is therefore appropriate in a mature JIT environment. ওই JIT কথা বারবার আসছে, just in time environment কথা বারবার আসছে। It is therefore appropriate in a mature JIT environment where there is a short production cycle and low inventories. এই হচ্ছে কি ব্যাকফ্লাশ অ্যাকাউন্টিং। আচ্ছা, এখন ভ্যারিয়েন্স গুলো কি? ব্যাকফ্লাশের ভ্যারিয়েন্স কি? মানে ভ্যারিয়েন্স হচ্ছে কি, different companies might use different variants of backflash accounting. বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্ট হতে পারে। ভ্যারিয়েন্ট কি একটু পরে বলছি। Often determined by how much inventory they hold and whether they use a true JIT in time system that delivers to customers just as they need the product. আচ্ছা, ট্রিগার পয়েন্ট কি বলতেছে যে এখানে কোন ট্রিগার পয়েন্টে এটা কয়টা এন্ট্রি লাগে, thus associated with products. Trigger points determine when entries are made in accounting. এন্ট্রিটা কখন হয় ওটাকে ট্রিগার পয়েন্ট হিসেবে এখানে বলতেছে। That effectively relate to how many elements of inventory the system wants to reflect at the end of the period. পিরিয়ডের শেষে কয়টা ইনভেন্টরি এলিমেন্টের সিস্টেমে কয়টা ওখানে ওরা পোস্টিং দিচ্ছে,
সেটা একটা ট্রিগার পয়েন্ট দিয়ে আমরা এখানে ডিটারমাইন দেখাবো এখন। Therefore the most common variants of Blackfish accounting are কয়েকটা ভ্যারিয়েন্ট আছে, ভ্যারিয়েন্ট 1, ভ্যারিয়েন্ট 2, ভ্যারিয়েন্ট 3, তিনটা ভ্যারিয়েন্ট দেখা যায়। মানে কি কি ধরনের হতে পারে Blackfish এন্ট্রি করব? একটা দেখেন এখানে ভ্যারিয়েন্ট 1 এর মধ্যে গিয়ে একটাই ট্রিগার পয়েন্ট, একবারই শুধু এন্ট্রি দিই। কখন দিই? ট্রিগার পয়েন্ট থেকে ইনভেন্টরি ট্রানজাকশনস আর অনলি রেকর্ডেড when a product is sold, যখন প্রোডাক্ট সেল হয় তখন একটা এন্ট্রি দিই। আর ইনভেন্টরি ব্যালেন্সেস এট দ্য এন্ড অফ দ্য ইয়ার এন্ড ইজ নান, কোনো ইনভেন্টরি ব্যালেন্স থাকে না। এটা হচ্ছে এক ধরনের ভ্যারিয়েন্ট। আর ধরনের ভ্যারিয়েন্ট, এটাকে ভ্যারিয়েন্ট 2 বলতে পারি, ওখানেও একটা পোস্টিং দিই। কখন দিই? ইনভেন্টরি ট্রানজাকশনস আর অনলি রেকর্ডেড when production is completed, এটা হচ্ছে প্রোডাকশন ইজ সোল্ড আর এটা হচ্ছে প্রোডাকশন ইজ কমপ্লিটেড। তাহলে এক্ষেত্রে আমাদের ফিনিশ গুডস থাকে, সোল্ডের ক্ষেত্রে কোনো ফিনিশ গুডস থাকে না, কোনো ইনভেন্টরি থাকে না। আর যদি ভ্যারিয়েন্ট 2 তে যাই, মানে শুধু প্রোডাকশনের মধ্যে যদি চার্জ করি তাহলে প্রোডাকশন আমাদের ফিনিশ গুডস থাকে, ফিনিশ গুডস এর মধ্যে আমার এখানে একটা এন্ট্রি থাকে। আরটা হচ্ছে ভ্যারিয়েন্ট 3, আরটা কম হচ্ছে, ওটার মধ্যে দুইটা এন্ট্রি দিই। একটা হচ্ছে when materials received, তখন একটা এন্ট্রি, ওটা র ম্যাটেরিয়ালটা আমাদের ইনভেন্টরি থাকে। আর when materials production is complete, ফিনিশ গুডস এর ইনভেন্টরি থাকে। তার মানে ইনভেন্টরি কথাটা এখানে রিলেট করে দেখাচ্ছে যে আমরা ব্যাকফিশ অ্যাকাউন্টিং সিস্টেম যদি ফলো করি তাহলে আমাদের ট্রানজাকশন কি যাচ্ছে এবং ইনভেন্টরিতে থাকতেছে নাকি থাকতেছে না। একটা হচ্ছে প্রোডাক্ট সোল্ডের সময় যদি করি তাহলে কোনো ইনভেন্টরি প্রশ্নই আসে না, যখন প্রোডাক্ট সেল করবো তখনই প্রোডাকশন করে সেল করে দিলাম, নো ইনভেন্টরি। আরটা হচ্ছে ভ্যারিয়েন্ট 2, আমার ফিনিশ গুডের ইনভেন্টরি থাকে। কেন থাকে? কারণ আমি শুধু প্রোডাকশনে ওটা চার্জ করি, সেলসে চার্জ করি না, প্রোডাকশন চার্জ করে দিচ্ছি। প্রোডাকশন চার্জ করে প্রোডাকশনটাকে আমি জমায় রাখছি, সেটা ফিনিশ গুডস, তাহলে ইনভেন্টরি থাকতেছে। আরটা হচ্ছে র মেটেরিয়াল আনলে রিসিভ করলে তখন একটা এন্ট্রি দিচ্ছি। আর ইনভেন্টরি হচ্ছে আমার র মেটেরিয়াল, আর যখন প্রোডাকশন হচ্ছে তখন একটা ফিনিশ গুডস ইনভেন্টরি হচ্ছে। এই হচ্ছে মোটামুটি বিষয়। আর হচ্ছে এই হচ্ছে কমোডিটিস বিটুইন ভ্যারিয়েন্টস, কমোডিটিস, কমন কি জিনিস সেগুলা। যাই হোক স্যার, এই চ্যাপ্টারে কি ম্যাথমেটিক্যাল কোনো ইস্যু নেই? সরি, এই চ্যাপ্টারে ম্যাথমেটিক্যাল কোনো ইস্যু নেই? ম্যাথমেটিক্যাল ইস্যু মানে ওরকম একদম এখানে অঙ্ক করার মতো অঙ্ক নাই এই চ্যাপ্টারে। বাট এই চ্যাপ্টারে যে কনসেপ্টগুলো আমরা নিলাম এগুলো আমাদের ভবিষ্যতে পরবর্তী চ্যাপ্টারগুলোতে অনেক কাজে আসবে। সুতরাং এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার করে দিতে হবে। এখান থেকে কি থিওরি বেস কোশ্চেন আসবে? অবশ্যই আসতে পারে। তাহলে আমরা চ্যাপ্টার শেষ, এই চ্যাপ্টারটার মধ্যে আমি একটা কনক্লুশন দিব একটা, তখন আমি আলোচনা করছি আরো এটা সম্বন্ধে। তাহলে আমরা কি জানলাম ব্যাকফিশ সম্বন্ধে? It should be seen that as stock of raw materials, working process and finished goods are decreased to minimal levels, as in a true just-in-time system, these variants will give the same basic results. তাহলে আমাদের এই চ্যাপ্টার মধ্যে আমরা কি শিখলাম? What we have learned from this chapter? আমরা কি দেখলাম? Techniques for modern environment, তার মধ্যে TQM দেখেছি। TQM মানে কি বলেছিলাম বলেন দেখি আপনারা? Total quality management. Total quality management. হ্যাঁ, তিনটা শব্দ, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। এখানে এটাতে কি হবে? আমাদের টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট আমরা যা শিখেছি যে এইমস ফর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, তাই না? কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের কথা বলেছিলাম। টোটাল বলতে কি বলছিলাম মনে আছে আপনাদের? এন্টায়ার বিজনেস সবাই ইনভলভমেন্ট। বুঝতে পারিনি, আবার বলেন। বলুন স্যার, এন্টায়ার বিজনেস অপারেশনের সবাইকে বোঝানো হয়েছে। সবাই বলতে কি বলতে যাচ্ছেন? সাপ্লায়ার, কাস্টমার, টোটাল সাপ্লায়ার, কাস্টমার, স্টেকহোল্ডার, এমপ্লয়ি, তার মানে যতগুলো অল স্টেকহোল্ডার, হ্যাঁ, যতগুলো পক্ষ থেকে আমরা আমাদের বিজনেসটা ইনফ্লুয়েন্সড হয়, সবাই এর সাথে সবাইকে কোয়ালিটি ভালো হইতে হবে। সবাই হচ্ছে টোটাল, তাদের কোয়ালিটি কাজ করতে হবে। ম্যানেজমেন্টটা হবে যে ওখানে আমাদের কোনো রকম সমস্যা থাকবে না, কোনো রকম ডিফল্ট থাকবে না, এবং কন্টিনিউয়াসলি সেটা কিভাবে ডেভেলপ করা যায় সেই চিন্তায় থাকবো। ওটা হচ্ছে এইমস ফর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। জিআইডি সম্বন্ধে আমরা অনেক আলোচনা করলাম এই চ্যাপ্টারে। এইমস টু রিমুভ অল স্টক। জিআইডি হচ্ছে এমন সিস্টেম যেখানে আমার জিরো ইনভেন্টরি, স্যার, জিরো ইনভেন্টরির দিকে আমাদের মেইন চিন্তা ভাবনা। তা এবং আরেকটা হচ্ছে আজকে যেটা শিখলাম যে ব্যাকফিশ অ্যাকাউন্টিং, এটাতে কি হয়? সিম্পলিফাইড স্টক ভ্যালুয়েশন ইন জিআইটি সিস্টেমস। দেন আমরা টেকনিকগুলো শিখলাম এমআরপি। এমআরপি থেকে ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং প্রডিউসেস প্ল্যানস ফর ম্যাটেরিয়ালস। এমআরপি সিস্টেমে হয় কি আমার কম্পিউটার সিস্টেম তিনটাই
a computer system, MRP তে শুধুমাত্র ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং নিয়ে আমাদের আলোচনা, আমাদের ওই সব সিস্টেমে আমরা পাই। হচ্ছে প্রডিউসেস প্ল্যানস ফর ম্যাটেরিয়ালস। MRP 2 তে কি পাই? প্রডিউসেস প্রোডাকশন প্ল্যানস ফর অর এলিমেন্টস অফ প্রোডাকশন, প্রোডাকশনের যত এলিমেন্ট সবগুলো চাই। এবার আরটা যে আজকে আমরা শিখলাম ERP, প্রডিউসেস প্ল্যানস ফর দ্য এন্টায়ার অর্গানাইজেশন। তো ভেরি সিম্পল চ্যাপ্টার। আপনারা হয়তো কম বেশি এই চ্যাপ্টার সম্বন্ধে সবাই জানতেন আগেও, কিন্তু আলোচনা করলাম যাতে আর একটু আমাদের রিভিউ হয়ে যায়, মাথায় আসে, এবং আপনারা অবশ্যই থিওরিগুলো পড়ে নেবেন। শর্ট কোশ্চেন কিন্তু এখান থেকে থাকবে। হ্যাঁ, শর্ট কোশ্চেন ছোটখাটো টিকেট এরকম থাকবে, 2, 4, 5 মার্কস, 6 মার্কস, একটু বড় কোশ্চেন দিতে পারে, কেমন? সো এগুলো থাকবে। এখানে কিছু প্র্যাকটিস অপারেশন, প্র্যাকটিস কোশ্চেন আছে, সেগুলো একটু পড়ে নিন, সো দ্যাট আলোচনাটা আপনার জন্য আরো সুবিধা হবে। এখানে দেখেন টেস্ট অপারেশন ফুড ম্যানুফ্যাকচারিং সম্বন্ধে বলা আছে। হ্যাঁ, এরা কিভাবে এই যে এক্সপ্লেন হোয়াট ইজ মেন্ট বাই টিকিউএম, একটা সিকোয়েন্স দেওয়া আছে, এখানে একটা সিকোয়েন্স দেওয়া আছে। এখানে বলছে যে এক্সপ্লেন হোয়াট ইজ মেন্ট বাই টিকিউএম and use examples to show how it may be introduced into different areas of SGPLC food production business. এই যে SGPLC food production business, এই সম্বন্ধে টিকিউএম কিভাবে হবে, তো এগুলা আলোচনা। এগুলো অ্যানসার কি দেওয়া আছে না? হ্যাঁ, এখানে পরবর্তী চ্যাপ্টারগুলোতে এখানে পেজে আপনারা অ্যানসারগুলো পাবেন। এটা পড়বেন, পড়ার পরে এই অ্যানসারগুলো কিভাবে করতে হয় সেটা বুঝে নেবেন। যদি প্রশ্ন এরকম পরীক্ষাতে আসে, কোনো অসুবিধা নেই, আপনার টিকিউএম সম্বন্ধে জানেন, ওই আলোকে লিখে দিবেন। হ্যাঁ, তারপরে explain why the adoption of TQM is particularly important within a just-in-time production environment. Explain for quality, cost classification using examples related to business. এগুলা এটা পড়বেন, এটা একটা পড়লে দেখবেন যে প্রচুর আপনার মাথার মধ্যে এটা জিনিসটা পুরো চলে আসবে। একটাও কম নাই। এই টেস্ট অফ সেম ওয়ান ভালো মতো পড়েন। হ্যাঁ, 2 একটা আছে, এখানে বেশি নাইও। এখানে বোধহয় টেস্ট অফ 1, 2, 3, 4 4টা আছে বোধহয়, ছোটখাটো আছে। এটাই একটা বড়, ভালো মতো পড়েন, পড়ে মাথায় নিয়ে ফেলেন। তারপরে প্রশ্ন আসলে ইনশাল্লাহ লিখতে অসুবিধা হবে। তো এই চ্যাপ্টার তাহলে আমি ক্লোজ করতেছি। কেমন লাগে স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? না স্যার, জি স্যার, আসছে। Yes, sir. জি, তাহলে আমরা এখন আজকে ইনশাআল্লাহ নতুন একটা চ্যাপ্টার ধরলাম। চ্যাপ্টার 3 পর্যন্ত কবে, চ্যাপ্টার 2 এবং 3 ভালো মতো আপনারা মাথায় বানিয়ে আসবেন। বিশেষ করে চ্যাপ্টার 2টা রিভিউ করবেন। চ্যাপ্টার 2 এর উপর একটা ছোটখাটো একটা পরীক্ষা আমি নিব, যে কোনো সময়, যে কোনো দিন। মডার্ন কস্টিংটা কি? কত নাম্বার চ্যাপ্টার এটা? কেউ কিছু বলছেন? এখানে চ্যাপ্টারটা কত? মডার্ন কস্টিং যেটা, বুঝতে পারছেন কথা? চ্যাপ্টারটা কত? মডার্ন কস্টিং আপু চ্যাপ্টার দেখা যাচ্ছে 4। হ্যাঁ, দেখেন আপনি সাইডে দেখেন। ওকে, থ্যাংক ইউ। আমি কিন্তু আপনাদের কথা বুঝতে পারছি না, আপনারা কি বলছেন? স্যার, উনি পেজ নাম্বারটা জানতে চাচ্ছিলেন। এটা 91, পেজ নাম্বার 91। এই যে পেজ নাম্বার 91। তাহলে শুরু করি। বিসমিল্লাহ। মডার্ন কস্টিং, তাহলে আমরা মডার্ন কস্টিং এ এখনো আছি। এর মধ্যে মডার্ন কস্টিং একটা পার্ট থেকে থ্রুপুট অ্যাকাউন্টিং। মডার্ন কস্টিং 3rd চ্যাপ্টারটা মডার্ন কস্টিং সম্বন্ধে ছিল। মডার্ন কস্টিংটা কি বিষয়, আমরা ট্রেডিশনাল কস্টিং থেকে মডার্ন কস্টিং এর দিকে ধাবিত হচ্ছি ধীরে ধীরে। তো তার মধ্যে একটা চ্যাপ্টার ছিল থার্ড চ্যাপ্টার, আমাদের মডার্ন কস্টিং এর মধ্যে অনেকগুলো টেকনিক সম্বন্ধে জানলাম। এবার আমরা আজকে জানবো থ্রুপুট অ্যাকাউন্টিং। থ্রুপুট অ্যাকাউন্টিং সম্বন্ধে বিগত ক্লাসে জিজ্ঞেস করলাম, আপনারা জানেন কিনা। তো থ্রুপুট অ্যাকাউন্টিং নিয়ে হয়তো অনেকের জানা নাই, আমরা আজকে শুরু করি ইনশাআল্লাহ। এখানে compare and contrast marginal or variable throughput, compare and contrast marginal throughput and absorption costing accounting methods in respect of profit reporting and stock valuation. তাহলে 3টা জিনিস এখানে আছে। আমরা
মার্জিনাল কস্টিং সম্বন্ধে তো আমরা চ্যাপ্টার 2 তে পড়েছি, অ্যাবজর্পশন কস্টিং সম্বন্ধে চ্যাপ্টার 2 তে পড়েছি, থ্রুপুট সম্বন্ধে আজকে পড়বো। এরপর আমরা কম্পেয়ার করব, কন্ট্রাস্ট করব মার্জিনাল কস্টিং, থ্রুপুট অ্যাকাউন্টিং কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে, প্রফিট রিপোর্টিং এবং স্টক ভ্যালুয়েশন মধ্যে কিভাবে কি হয়। এটা হচ্ছে এই চ্যাপ্টারের মোটামুটি আমাদের কম্পোনেন্ট। লেটস সি এই চ্যাপ্টারে কি আছে। এই চ্যাপ্টারে আছে থ্রুপুট অ্যাকাউন্টিং এর মধ্যে থিওরি অফ কনস্ট্রেইনটস। কনস্ট্রেইনটস শব্দটা অর্থ কেউ বলবেন আমাকে? What does mean by constraint? সীমাবদ্ধতা স্যার। অবস্টাকলস। আধা constraints, হ্যাঁ, গুড। আর আরটা হচ্ছে থ্রুপুট অ্যাকাউন্টিং মেজার্স। থ্রুপুট অ্যাকাউন্টিং যে করবে, যে থ্রুপুট অ্যাকাউন্টিং যে করবো আমরা, মেজার্স মানে কি? মেজার্স হচ্ছে কিভাবে এটাকে পরিমাপ করবো আমরা, থ্রুপুট অ্যাকাউন্টিং কিভাবে পরিমাপ করা যায়, কি কি ভাবে পরিমাপ সাধারণত করা হয় সেই বিষয়গুলো। এটাও ছোট চ্যাপ্টার, বেশি বড় চ্যাপ্টার না, এবং খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। এটাতে আপনারা আসলে খুব মজা হবে না, অঙ্ক আছে, অঙ্ক থাকলেই মজা, বাট খুব ভেরি প্র্যাকটিক্যাল, এটা কিন্তু মাথায় নেই। থ্রুপুট অ্যাকাউন্টিং ইজ ভেরি সিমিলার টু, কেউ কি কিছু বলছেন আমাকে? স্যার সবাইকে মিউট করে দেন স্যার। চেষ্টায় আছি, একটু ওয়েট করুন। দিলাম মিউট অল করে, বুঝছেন না? আপনারা কথা বলিয়েন আমার সঙ্গে আনমিউট করে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? আবার স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। ওকে ওকে, তো ইন্ট্রোডাকশনটা দেখি একটু। হোয়াট ইজ থ্রুপুট অ্যাকাউন্টিং? Throughput accounting is very similar to marginal costing, but it can be used to make longer term decisions about capacity of the production equipment. It can be, you will say, but it can be used to make longer term decisions about capacity of the production equipment. Throughput accounting is based on 3 concepts. 3টা কনসেপ্টের উপরে থ্রুপুট অ্যাকাউন্টিং আমরা বেস করে থাকি। কি কি? এটা হচ্ছে থ্রুপুট, এটা হচ্ছে ইনভেন্টরি অর ইনভেস্টমেন্ট। দেখেন ইনভেন্টরি ভেতরে কিন্তু অর ইনভেস্টমেন্ট কথা লেখা আছে। কেন লেখা আছে একটু পরে আমরা জানতে পারবো। তাহলে 3টা কনসেপ্টের মধ্যে একটা হচ্ছে থ্রুপুট, একটা ইনভেন্টরি এন্ড অপারেটিং সিস্টেমস। তারপর আছে the basic premise is that managers should aim to increase throughput while simultaneously reducing inventory and operation expenses. তাহলে এখানে লেবার কিছু বলতেছে না, এখানে বলছে ইনভেন্টরি এন্ড অপারেটিং এক্সপেন্সেস। দুইটা পার্ট এখানে আসছে। আরটা হচ্ছে আবার থ্রুপুট, ইনভেন্টরি, অপারেটিং এক্সপেন্সেস। এই 3টা হচ্ছে বেসিক কনসেপ্ট। এটা আবার আপনারা মনে রাখেন। কি বললাম? থ্রুপুট, ইনভেন্টরি এন্ড অপারেটিং এক্সপেন্সেস। এখানে আমরা লেবারের কথা বলছি না, ওভারহেডের কথা বলছি না, 3টা কথা বলছি। In throughput accounting, the only cost that is deemed to relate to volume of output is the direct material cost. হ্যাঁ, আমরা থ্রুপুট অ্যাকাউন্টিং এ মনে করি যে শুধুমাত্র the cost that is deemed to relate volume of output is direct material cost. শুধুমাত্র ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্টটাই আমার এই ভলিউম অফ আউটপুট সাথে ডিল করে আমরা রিলেট করি, এটাকে মনে করা হয়। All other costs including all labor costs are deemed to be fixed. অন্যান্য সব কস্টকে, লেবার কস্ট সহ, ওভারহেড কস্ট সহ যা আছে সবকিছু মিলে সব, শুধু ম্যাটেরিয়াল ছাড়া বাকি সব কস্টকে আমরা মনে করা হয় ফিক্সড কস্ট অথবা সেমি ফিক্সড কস্ট বলা যেতে পারে। These fixed costs may be called total factory cost. তার মানে শুধু আমরা ম্যাটেরিয়ালটাকে এখানে আমরা থ্রুপুট অ্যাকাউন্টিং এর সিস্টেমের মধ্যে আমরা শুধু ম্যাটেরিয়াল কস্ট থেকে কি করি, আমরা ধর্তব্যে আনি, বাকি কস্ট থেকে আমরা মার্জিনাল কস্টে যেরকম আমরা কি করি, মার্জিনাল কস্টে কি আমরা প্রফিট কিভাবে বের করতাম, কন্ট্রিবিউশন কিভাবে বের করতাম বলেন তো? সেলস মাইনাস কি? সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট সেলস, অল ভেরিয়েবল কস্ট, তাই না? মানে ম্যাটেরিয়াল, লেবার আর ভেরিয়েবল ওভারহেড তিনটাতে আসতো। জি স্যার। জি স্যার। কিন্তু এক্ষেত্রে আসবে না। এক্ষেত্রে থ্রুপুট অ্যাকাউন্টিং এর মধ্যে শুধুমাত্র কি, শুধু ম্যাটেরিয়ালটা, লেবার, ভ্যারিয়েবল লেবার বলতে কিছু নাই, ভ্যারিয়েবল ওভার বলতে কিছু নাই, শুধুমাত্র আছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল। হ্যাঁ, তাহলে থ্রুপুট কন্ট্রিবিউশনটা আসবে। কন্ট্রিবিউশন কিভাবে করে? রেভিনিউ মাইনাস টোটালি ভ্যারিয়েবল কস্ট। টোটালি, দেখছেন, টোটালি বলছে, মানে এই ভ্যারিয়েবল কস্ট থেকে একদম, মানে আসলে ম্যাটেরিয়াল এমন একটা কস্ট যেটা টোটালি ভ্যারিয়েবল কস্ট, এটা কোনোদিনই ফিক্সড কস্ট হতেই পারবে না, এই জন্য এটাকে টোটালি বলতেছে। ওয়াই একটা লাগাই দিচ্ছে।
ly লাগে দিচ্ছি। থ্রুপুট কন্ট্রিবিউশন সমান রেভিনিউ মাইনাস টোটালি ভ্যারিয়েবল কস্ট। ভালোভাবে খেয়াল করবেন, খুবই ইন্টারেস্টিং এন্ড ইজি। তাহলে the aim of throughput accounting is to maximize this measure of throughput contribution. তাহলে আমার aim কি throughput accounting এ measure of throughput contribution কে maximize করা। এটাই হচ্ছে throughput accounting এর বিষয়। Since totally variable costs are normally just raw materials and bought-in components, it is often convenient to define throughput contribution as throughput contribution সমান revenue minus direct material cost, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি। তাহলে কি দাঁড়ালো? থ্রুপুট কন্ট্রিবিউশন কি বের করব? রেভিনিউ মাইনাস ডাইরেক্ট ম্যাটেরিয়াল স্যার। টোটালি ভেরিয়েবল। জি, কথাটা বলছেন একটু আগে বলবেন স্যার। আর একটু আগে আরো মজা লাগবে, দেখেন আমি একটু মন জায়গায় আসি, এক মিনিট না। এখানে আবার ইনভেস্টমেন্ট কথাটা বলতেছে একটা। হোয়াট ইজ ইনভেস্টমেন্ট? Investment, this is defined as all the money the business invests to buy the things that is intends to sell, and all the money tied up in assets so that the business can make the throughput. Investment therefore includes unused materials, raw materials, unused raw materials. কারণ ইনভেন্টরি হয়ে যায় সেটা ইনভেস্টমেন্ট চলে যাচ্ছে আমাদের। মনে করেন ব্যালেন্স শিটে আমরা র মেটেরিয়াল দেখাই। Investment therefore includes unused raw materials, work in progress, and unsold finished goods. It can also include non-current assets if they are used for buying or creating materials, such as equipment and building used to produce materials, or research and development costs that can be attributed to its creation. So mainly আমরা মনে রাখি যে ম্যাটেরিয়ালের কথাই মনে রাখি। এই কথাটা এখন মাথায় রাখেন। বিল্ডিংস এন্ড আদার ম্যাটেরিয়ালস, রিসার্চ, ডেভেলপমেন্ট এগুলোও থাকবে মাথায়, এগুলো পরবর্তীতে পড়বেন। সো ইনভেস্টমেন্ট বলতে এখানে ম্যাটেরিয়ালকে আমরা ধরতেছি। অপারেটিং এক্সপেন্স কি আছে? অপারেটিং এক্সপেন্স আর ডিফাইন্ড অ্যাজ all the money a business spends to produce the throughput. That is to turn the inventory into throughput. It is not correct to think of operating expenses as fixed cost. পুরো অপারেটিং এক্সপেন্স সবগুলো ফিক্সড কস্ট, এটা কিন্তু not correct to think. They are costs that are not totally variable. You see, এখানে আবার these operating expenses তারা বলছে they are the costs that are not totally variable. Fully variable না, সে কথা বলছি। এটা অরিজিন হিস্ট্রিটা আমরা যদি একটু পড়ি, এটা পুরোটাই পড়বো আমি, সো দ্যাট আমরা এটা সম্বন্ধে ভালো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। অরিজিনস এন্ড হিস্ট্রি কি হলো, এটা হিস্ট্রিটা কি, থ্রুপুট অ্যাকাউন্টিং কেন আসলো আমাদের কাছে সেটা একটু জেনে নিই, শর্টকাটে জেনে নিই। থ্রুপুট অ্যাকাউন্টিং emerged in 1980 and 1990s as an alternative system of management accounting. বেশি দিন আগের কথা না, কিন্তু 20-30 বছর আগের কথা, তাই না? আরো বেশি হবে না, 30 বছর আছে। সো ইমার্জ কখন হচ্ছে? এটা 1980 থেকে 90 এর মধ্যে as an alternative system of management accounting. It is associated with the work of Dr. Eli Goldratt, who developed the theory of constants. Dr. Eli Goldratt, উনি একটা theory of constants উনি একটা দিছে, একটা কনসেপ্ট দিছে, উনি ডেভেলপ করছে কনসেপ্টটা। উনি বলছে and the concept of throughput accounting comes from this theory. Goldratt described the approach of traditional accounting system as cost world, in which product cost is the main way to understand value. Costs are categorized as fixed and variable costs, and in absorption costing, overheads are charged to products using many arbitrary assumptions. Arbitrary assumptions নিয়ে আমরা ওভারহেড গুলোকে চার্জ করি, এটা বলতেছে উনি, and that have no commercial relevance. Commercial তারা কোনো কমার্শিয়াল রিলেভেন্স নেই, কোনো রিলেট করতে পারে না কমার্শিয়ালি। Even in marginal costing, it is assumed that direct labor costs vary with the activity level, and that fixed costs are the same for a given time period, regardless of the time activity level. এটা সবই কিন্তু আমাদের যা আমরা শিখে এসেছি গত 2 চ্যাপ্টারে, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টারে, ওই কথাই মানে গোলরাট ওইটাই বলছে যে এগুলাতে উনি ঠিক মানে অ্যাকসেপ্ট করতে পারে না পুরোপুরি। উনি বলছেন যে সবগুলাকে even in marginal costing, it is assumed that the direct labor costs vary with the activity level. Activity level সম্বন্ধে
আপনাদের তো মনে আছে না অ্যাক্টিভিটি লেভেল কথাটা? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা, আমি বারবার এটা বলি আপনাদেরকে। হোয়াট ইজ অ্যাক্টিভিটি লেভেল বলেন তো, কেউ একটু রিভিউ হয়ে যাক, কথাটা তখন আসলোই। ডাইরেক্ট মেটেরিয়াল না, অ্যাক্টিভিটি লেভেল স্যার আমি আমার যে ফরকাস্টিং মানে বিজনেস অপারেশন আমার প্রোডাকশন ইউনিট কতটুকুর উপর আমি হিসাব করতেছি। অ্যাক্টিভিটি লেভেল অনেক ধরনের হতে পারে। প্রোডাকশন লেভেল যেটা বলেন সেটা হতে পারে, আমার কত পার্সেন্টেজ ইউজ করবো না করবো, অ্যাক্টিভিটি লেভেল কত ইউনিট যাবে, মানে লেভেল অফ এটার উপর বেস করে আমি ভেরিয়াস থিং হতে পারে, যেটাও বেস করে আমি ওভারহেডটাকে ডিস্ট্রিবিউশন করি জি স্যার। অ্যাক্টিভিটি লেভেল। হ্যাঁ, এন্ড তাহলে সেটাই অ্যাক্টিভিটি লেভেল। অ্যাক্টিভিটি লেভেল কথাটা আপনার আমি একটু আপনাদেরকে ফোকাস করলাম আবার এই জন্যই যে অ্যাক্টিভিটি লেভেল কথা কিন্তু ভবিষ্যতে এবিসি কস্টিং এর নেক্সট চ্যাপ্টারে কিন্তু অনেক বেশি করে আসবে। হ্যাঁ, তো অ্যাক্টিভিটি লেভেল সম্বন্ধে চ্যাপ্টার 2 তে আমরা বিশদভাবে আলোচনা করেছি, রিভিউ করলে চলে আসবে, এটাও ইম্পর্টেন্ট। এন্ড জি না না, even in marginal costing it is assumed that direct labor costs vary with the activity level and that fixed costs are the same for a given time period. This structure term মনে করা হয় regardless of the activity level. Throughput accounting challenges this assumption. Throughput accounting এই assumption গুলোকে চ্যালেঞ্জ করতেছে এবং বলতেছে direct labor costs are not wholly variable. Skilled workers are paid fixed salaries and so their cost does not vary directly with output volume. Fixed costs are less fixed than they might have been in the past. আগে আমরা যেটা ভাবতাম বিগত দিনগুলোতে যে সেরকম কিন্তু এখন না, সে বলছে যে fixed costs are now less fixed than they might have been thought in the past. The only totally variable cost is the purchase cost of raw materials and components that are bought from external suppliers. এই যেগুলা মানে আমাদের ট্রেডিশনাল সিস্টেমকে চ্যালেঞ্জ করে ডক্টর গোল্ডর্যাট উনি এই অ্যাজাম্পশনগুলো চ্যালেঞ্জ করে, আগেরটাগুলোকে চ্যালেঞ্জ করে উনি বলছেন না এই বিষয়গুলো না, এখন নতুন ভাবে এভাবে আমাদের চিন্তা করতে হবে। প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কথা স্যার, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কথা, এক্স্যাক্টলি। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন, অবশ্যই বলেন। স্যার একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো 92 পেজে। বলেন স্যার ওইখানে যে থ্রুপুট অ্যাকাউন্টিং এ যে বললো যে থ্রুপুট কন্ট্রিবিউশন ইকুয়াল রেভিনিউ মাইনাস টোটালি ভেরিয়েবল কস্ট, এই কথাটা স্যার টোটালি ভেরিয়েবল কস্ট বলতে কি বোঝাচ্ছে? মানে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্টটাই শুধু? জি 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 জি। কিন্তু স্যার ওই ইকুয়েশনটা তো নিচেও দেওয়া আছে, তাহলে উপরে এটা দেওয়ার মানেটা বুঝলাম না। মানে এটা জি স্যার, এটা মানে টু টাইমস দিস আর কি, এটা ব্যাপার না। ওই কথাটা একটু আগে আলোচনা করছিলাম যে ওনারা বলছেন যে ভ্যারিয়েবল কস্ট হিসেবে এখানে টোটালি কথাটা বলছেন, টোটালি ভ্যারিয়েবল কস্ট এখানে হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। মানে হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে একমাত্র কস্ট, প্রোডাকশন কস্টের মধ্যে একমাত্র এলিমেন্ট অফ কস্ট হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, যেটা টোটালি ভেরিয়েবল। এটা কোনোদিন ফিক্সড না, কোনোদিন এটা ফিক্সড না, এটা টোটালি ভেরিয়েবল। প্রোডাকশন হইলে শুধুমাত্র লাগবে, আদারওয়াইজ এটা লাগবেই না, এই জন্য টোটালি। বুঝতে পারছি? আর কিন্তু ও চ্যালেঞ্জ করতেছে, মিস্টার গোল্ডর্যাট যে চ্যালেঞ্জ করতেছে সে বলতেছে না, আগে যে আমরা ভাবতাম যে ফিক্সড কস্ট আছে, লেবার কস্ট আছে, এগুলো সব ভ্যারিয়েবল থাকতে পারে, ফিক্সড থাকতে পারে, সে বলতেছে না, ওইটাও আমাদের কনসেপ্ট চ্যালেঞ্জ করছে। সে বলতেছে না, ডাইরেক্ট লেবার কস্ট আর নট wholly variable. Skilled workers are paid fixed salaries, so their cost does not vary directly with output volume. আবার বলতেছে fixed costs are less fixed than they might have been in the past. আগে যেভাবে ভাবতাম, আগে যেভাবে আমরা ছিল ফিক্সড কস্ট, এখন সেরকম না, এখন লেস ফিক্সড বলতেছে তাই। এবং সে বলতেছে the only totally variable cost is the purchase cost of raw materials and components that are bought from external suppliers. এই হচ্ছে মোটামুটি কনসেপচুয়াল বিষয়গুলো এসে গেল আমাদের থ্রুপুট অ্যাকাউন্টিং সম্বন্ধে। কারো কোনো কোশ্চেন আছে একটু পর্যন্ত? না স্যার, ঠিক আছে, কোনো কোশ্চেন? আমরা এক মিনিট একটু ব্রেক নিই। আদান হচ্ছে তো, আমি আদানের মধ্যে বলতে চাচ্ছি না, একটা মিনিট ব্রেক নিই। স্যার কয় মিনিট স্যার? 1 মিনিট, only 1 মিনিট, মানে আদানটা শেষ হলে শুরু করবো। শিওর। ধন্যবাদ স্যার।
ততক্ষণে আপনারা এটা পড়তে পারেন। ঠিক আছে, শুরু করি আমরা আবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমার একটা কথা ছিল। জি বলেন। অবশ্যই স্যার, এখানে হচ্ছে যে থ্রুপুট কন্ট্রিবিউশন যেটা রেভিনিউ মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট, স্যার ভেরিয়েবল কস্ট হিসেবে এই অঙ্কের আলোকে শুধুমাত্র ম্যাটেরিয়াল কস্টই আসবে, আর বাকি যেগুলো আছে সবগুলো ফিক্সড কস্ট হিসেবে বিবেচিত হবে, তাই না স্যার? জি, অনেকটা তাই। তো আমরা দুই একটা এক্সাম্পল যখন করবো বিষয়গুলো, তখন আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে। স্যার একটু দেখে যাই, একটু বলবো স্যার? বলেন। স্যার লেভেল অফ অ্যাক্টিভিটি, এত অ্যাক্টিভিটি লেভেল যেটা বুঝছিলাম আমি, এটা হচ্ছে মানে একটা নির্দিষ্ট পিরিয়ডে একটা অর্গানাইজেশন কি ম্যাক্সিমাম যে তার প্রোডাকশন ক্যাপাসিটি, ওটা কি বোঝানো হচ্ছে? ওইটাই, হ্যাঁ, এক এক সময় এক এক রকম হতে পারে। এটা ম্যাক্সিমাম প্রোডাকশন ক্যাপাসিটি বোঝা হচ্ছে না, কথাটা সঠিক হয়নি। সঠিকভাবে কি উত্তর দেন তো, এটা কথাটা একটু আলোচনা করুন আর কি। প্রশ্নকর্তা, আপনি কি বুঝতে পারছেন বিষয়টা? জি ঠিক আছে। কি নাম ভাইয়া, আপনার নাম কি, কার নাম কি বলেন? আমি নামগুলো আসলে একটু জানলে ভালো হইতো সবার। আমি কোশ্চেন করছি ইউসুফ স্যার। ইউসুফ প্রশ্ন করছিলেন। আরেকজন বললেন উনি কে? আমি রফিক স্যার। রফিক, হ্যাঁ রফিক তো খুব কনসার্ন আছে। ভেরি গুড। তাহলে একটু আগাই, কেমন? একটু আগাই। আপনারা একটু মিউট করে রাখেন, কেমন? স্যার এখন জি স্যার, হ্যাঁ জি পেজ 93 তে যে অ্যাজাম্পশন গুলো দেওয়া আছে, ওইখানে থার্ড যে অ্যাজাম্পশনটা, ওইখানে বলা হয়েছে আমরা ম্যাটেরিয়াল যেগুলো এক্সটার্নাল পার্টি থেকে নিয়ে আসবো সেটা কনসিডার করব। এখন স্যার, কোনো কোম্পানি যদি ইন্টারনাল, যদি একটা ইউনিট এর হচ্ছে ফিনিশ গুড, অন্য একটা ইউনিটের যদি র ম্যাটেরিয়ালস হয়, তাহলে সেটা কি কনসিডার করব না স্যার? মানে একটা প্রোডাক্টের র ম্যাটেরিয়াল অন্য একটা কোম্পানি ফিনিশ গুডস, মানে আমার সেম কোম্পানি, আমি আমার হচ্ছে একটা কোম্পানিতে জব করতেছি, আমাদের কোম্পানিটা হচ্ছে কনস্ট্রাকশন বিজনেস, পাশাপাশি আমাদের হচ্ছে ব্রিক্স ফিল্ডও আছে। তো আমরা যখন কনস্ট্রাকশনটা বিজনেসটা করি, তখন ওই কনস্ট্রাকশন বিজনেসে যত ব্রিক্স লাগে, সেই ব্রিক্স গুলো আমি আমাদের ফিল্ড থেকে নিয়ে আসি। তো সেক্ষেত্রে এখানে যদি বলা হয় যে এক্সটার্নাল সাপ্লায়ার থেকে যেগুলো র মেটেরিয়ালস নিয়ে আসবো, আমি থ্রুপুট ক্যালকুলেশনের সময় শুধুমাত্র ডিরেক্ট মেটেরিয়ালস এগুলোই কাউন্ট করব, তাহলে যদি আমি আমার কোম্পানি থ্রুপুট ক্যালকুলেশন করতে চাই, তাহলে ব্রিক্স এর যে ভ্যালুটা আছে স্যার, তাহলে কি এটাকে আমি ডিরেক্ট মেটেরিয়ালস মধ্যে ইনক্লুড করতে পারবো কি পারবো না? আপনার দুইটা সেপারেট এন্টাইটি, একটা হচ্ছে কনস্ট্রাকশন, আর একটা সার্ভিস ওরিয়েন্টেড কাজ। কনস্ট্রাকশন কাজ বা হয়তো বা কন্ট্রাক্টরই করেন, অথবা কনস্ট্রাকশন কোনো কন্ট্রাক্টর করেন আপনারা, অথবা নিজেরা করেন। কিন্তু ব্রিক্স এর যে ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, সেটা ডিফারেন্ট ইউনিট। ওটা একটা আলাদা একটা ম্যানেজমেন্ট, প্রসেসিং ম্যানেজমেন্ট সিস্টেম, একটা ম্যানুফ্যাকচারিং প্রসেস, একটা ম্যানেজমেন্ট আছে ওখানে। ওখান থেকে আপনি ওটার ফিনিশ প্রোডাক্টটা ব্রিক্সটা হচ্ছে আপনার এখানে একটা ওয়ার্কিং প্রসেস হিসেবে কিন্তু লেগে যায়। আর কনস্ট্রাকশন কোম্পানিগুলো কিন্তু একটা লং একটা ইনভেন্টরি হয়, অনেক বড় ইনভেন্টরি, অনেকভাবে ওরা ক্যালকুলেশন সিস্টেম ডিফারেন্ট। আর আপনার ওইটার সঙ্গে ওইটা হচ্ছে কি, আপনার ইটেরটা হচ্ছে কি ডিফারেন্ট, ব্রিক্সটা হচ্ছে ডিফারেন্ট। আপনার যখন আপনি কনস্ট্রাকশন করবেন, আপনি সেপারেট আপনাকে অ্যাকাউন্ট রাখতেই হবে। আপনি ওখান থেকে যখন যা লাগবে তখন জাস্ট ইন টাইমে আনলেন এখানে ঢুকালেন, সেটা তো এরকম চিন্তা করা উচিত। কিন্তু স্যার, আমি তো এখানে মানে ব্রিক্স ফিল্ডটা এই জন্যই তৈরি করছি, যাতে আমি আমার কস্ট প্রাইসে হইতেছে যে এটাকে বেস গুলোকে আমি ইউটিলাইজ করতে পারি, তাতে আমার প্রোডাকশন, মানে আমাদের মেইন কনসার্নটা হতেছে কনস্ট্রাকশন। এই কনস্ট্রাকশনের একটা হেল্প হিসেবে আমরা হচ্ছে ব্রিক্স প্রোডাকশনটা করি। আমাদের পারপাসটা হচ্ছে যে আমরা যাতে আমাদের ব্রিক্সের যে প্রাইসটা বাজারে বাইরে যদি কিনতে যাই, সেখানে আমাদের 10 টাকা 12 টাকা পার পিস কিনতে হয়, কিন্তু আমরা যদি নিজেরা এটা প্রোডাকশন করি, তাহলে এখানে আমাদের খরচ হয় 5 থেকে 60 টাকা। তো আমরা এখানে যেটা কি করি, কনস্ট্রাকশন বিজনেসে ব্রিক্স এর কস্ট প্রাইসটাকে কস্ট হিসেবে দেখাই স্যার। তাহলে যদি আমি সেপারেট এন্টিটি করি স্যার, তাহলে একটু সমস্যা হয়ে যায় না স্যার? ওই ব্রিক্স থেকে বাইরে বিক্রি করেন না, শুধু নিজেদের ইউজার করেন, বাইরে বিক্রি করেন না।
না স্যার, আমরা শুধু নিজেরা ইউজ করি। হ্যাঁ, তো নিজেরা ইউজ করেন, তখন আপনারা তো এটা একটা প্রসেসের মধ্যে আছে, একটা ওয়ার্কিং প্রসেসের মধ্যে চলে আসছে আপনারা। সেক্ষেত্রে আপনারা বাইরে স্যার আমি কি সেক্ষেত্রে ডিরেক্ট মেটেরিয়াল গুলো আমি ওই ব্রিক্স এর যে ডিরেক্ট মেটেরিয়ালস আছে ওগুলো কি হিসেবে কনসিডার করব? ব্রিক্স কে কনসিডার না করে ব্রিক্স এর জন্য আমরা যেটা সয়েল কিনে, আমরা যেটা কয়লা কিনে যেগুলো, বা হইতেছে যে আমাদের যে ওজনের লেবার যেগুলো আছে ওগুলো কি আমি কনসিডার করব কিনা? না, আপনি আমি যেটা আমার মতামত হচ্ছে আর কি, মানে এখন আপনি ডিপেন্ড করবে আপনার কিভাবে কনফার্ম করবেন। আমি ক্ষেত্রে আমি এটাকে ব্রিকের যে দামটা সেটা আমার প্রোডাকশন আমার ইয়ে কস্টে আমি ব্রিকের দামটাই এখানে ওই মানে আমি এখানে অ্যাকাউন্ট ফর করবো। আমি কিন্তু ব্রিকের ম্যানুফ্যাকচারিং কি হইলে না হইলে ওই হেডেকে আমি যাবো না। আমার এখানে কনস্ট্রাকশনটা যেহেতু আমি করতেছি বিভিন্ন মানুষের জন্য, সো আমার এখানে ব্রট ইন যে ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো যে কস্ট যেটা সেটাই আমি অ্যাকাউন্ট ফর করবো। আমি ব্রিক্সের কি হলো না হইলো, কয়লা কিনলাম না কি করলাম, তারপরে আমার জ্বালানি খরচ কত, ওই হিসাব তো আমার করতে হলে তো আমার ব্রিকের জন্য আলোচনা করতে হবে। ব্রিকের কষ্ট করছে আমার কনস্ট্রাকশনটা আমারটা ডিফারেন্ট একটা ইউনিট। হ্যাঁ, আমি তাহলে এটার মধ্যে কেন এখন তাহলে তো জিনিসটা ঘাপলা হয়ে যাবে এবং ট্রু হবে না, ট্রু ফেয়ার অ্যান্ড ট্রু ভ্যালু এখানে দিবে না। কিন্তু তখন আমার করা উচিত আমি যেটা করবো সেটা হচ্ছে আমার ব্রেকের দামটা যা আসছে সেটা আমার অ্যাকাউন্টিং এর মধ্যে, কনস্ট্রাকশন অ্যাকাউন্টিং এর মধ্যে আমি আলাদা করে হিসাব করবো, সেখানে আমি মার্চ করবো না। তাহলে এটাকে আমি হইতেছে যে এক্সটার্নাল পার্টি হিসেবে ট্রিট করব এবং হইতেছে আমি এখানে কস্ট প্রাইস না করে ব্রিক্স এর মার্কেট ভ্যালুটা কনসিডার করব স্যার। ওয়েল, এখানে একটা বিষয় চলে আসে, আপনি তো ব্রিক্সটা বাইরে বিক্রি করতেছেন না। জি স্যার। তাহলে আপনাদের কোম্পানি পলিসি থাকে যে আমি বাইরে বিক্রি করবো না, শুধু যা প্রোডাকশন তাই আমার ইয়ে, সেক্ষেত্রে আপনি কস্ট প্রাইসটা হিসাব করবেন এখানে। আপনি তো কোনো প্রফিট করার উদ্দেশ্য করতেছেন না, আপনার তো ব্যবসা না, যেটা ব্যবসা করার উদ্দেশ্যে প্রফিট দিতে করবেন বা না করলেও কোম্পানি কি ভাবছে সেটা আপনাদের কোম্পানি ম্যানেজমেন্টের পলিসির উপর নির্ভর করতেছে, কোম্পানি ডিসিশনটা কি। ইট ডিপেন্ডস করে স্যার ম্যানেজমেন্টের পলিসির উপরে। অফ কোর্স ম্যানেজমেন্ট পলিসির উপর নির্ভর করতেছে। ম্যানেজমেন্ট যেটা কথা না, আমি এটা আমার ইন্টারনাল একটা নিজস্ব প্রোডাক্ট নিজে কাজ আসবে, বাইরে সেল করতেছি না, তখন এক ধরনের পলিসি। আর সব পলিসির উপরে আপনি কি ভাববেন, কিভাবে নেবেন, ওটা কি ব্যবসা করবেন, স্যার এটাকে ইন্টার কোম্পানি হিসেবে ট্রিট করা যেতে পারে। ভাই আপনি এত জোরে কথা বলেন কেন? এটা ট্রান্সফার প্রাইসিং এর ভিতরে আসবে স্যার, ট্রান্সফার প্রাইসিং। ঠিক আছে, তাহলে একটা আগাই। ওকে স্যার, ইনশাআল্লাহ। এবার আসেন এই থ্রুপুট অ্যাকাউন্টিং এর মধ্যে আমরা প্রফিট রিপোর্টিংটা কিভাবে করি সেটাকে জানবো। হ্যাঁ, তার আগে আমাকে আপনারা একটু বলেন, রিভিউ করেন, আমরা মার্জিনাল কস্টিং অ্যাবজর্পশন কস্টিং এ প্রফিট রিপোর্টিং কিভাবে করতাম দেখি, বলেন দেখি কেউ ডেলিভারেটলি কেউ বলেন। মার্জিনাল কস্টিং কিভাবে করতাম একজন বলেন, অ্যাবজর্পশন কস্টিং কিভাবে করতাম একজন বলেন। সেলস থেকে আমরা ভেরিয়েবল কস্টটাকে বাদ দিতাম, প্রোডাকশন কস্টটা, এবং সেখান থেকে কন্ট্রিবিউশনটা বের হতো, তার থেকে আমরা ভেরিয়েবল সেলিং কস্টটা বাদ দিতাম, এবং সেখান থেকে আমরা সেলিং এবং ফিক্সড কস্টটা বাদ দেওয়ার পরে আমাদের নেট প্রফিটটা আসতো। এটা কোন সিস্টেম বললেন? মার্জিনাল। এটা কি ঠিক আছে? সবাই এগ্রি করছেন ওর সঙ্গে? স্যার না, এখানে হচ্ছে আমরা তো প্রথমে আমরা সেলস থেকে শুধু ভেরিয়েবল কস্টটা বাদ দিছি স্যার, প্রথমে কন্ট্রিবিউশন বের করতে। কিভাবে করছি? সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট কন্ট্রিবিউশন, সেলস থেকে টোটাল ভেরিয়েবল কস্টটা বাদ দেওয়া হয়েছে, তারপর কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট তাই বললো আগের জন্য। বাদ দেওয়া হয়েছে। আগের জন্য কিন্তু এই কথাই বলছে যে আমরা সেলস থেকে আমাদের ভ্যারিয়েবল কস্ট গুলো কি র ম্যাটেরিয়াল, লেবার, ভ্যারিয়েবল ওভারহেড, তিনটা ভ্যারিয়েবল কম্পোনেন্ট বাদ দিলে। স্যার আমি কি বলি স্যার, বলেন স্যার সেলস থেকে প্রথম টোটাল ভেরিয়েবলটা বাদ দেওয়া হয়েছে, তারপর যে কন্ট্রিবিউশনটা বের হয়েছে ওখান থেকে ফিক্সড কস্ট যে টোটাল ফিক্সড পোরশনটা আছে ওইটা বাদ দিলে হচ্ছে আমার প্রফিটটা বের হবে। জি স্যার। স্যার এটাই মেবি মার্জিনাল কস্টিং। অ্যাবজর্পশন কস্টিং কিভাবে হয়? সেলস কস্টিং স্যার গ্রস প্রফিট যেটা বের হবে ওটা থেকে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট দুটো। গ্রস প্রফিট কিভাবে বের হবে ওটা আগে বলেন না। সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। স্যার সেলস মাইনাস কস্ট অফ সেলস মাইনাস স্যার বিগিনিং স্টক প্লাস প্রোডাকশন কস্ট মাইনাস ক্লোজিং স্টক, এরপর ওখান থেকে আন্ডার আর ওভার অ্যাবজর্পশনটা বিয়োগ প্লাস মাইনাস করতে হবে ফিক্সড প্রোডাকশন কস্ট। হ্যাঁ, তারপর ওখান থেকে স্যার গ্রস প্রফিট মাইনাস করার পর তারপর
ফিক্সড কস্টটা বিয়োগ করলে প্রফিটটা বের হবে। সঙ্গে কস্ট অফ সেলসটা বাদ দিছে না? কস্ট অফ সেলস বাদ দিছে যখন ফিক্সড কস্ট নাই। স্যার আছে ওখানে ফিক্সড কস্ট আছে। স্যার এটা তো স্যার সেলস ইনক্লুডেড। থেকে আমরা প্রোডাকশন কস্ট বাদ দেব, দেন হচ্ছে সেলিং গ্রোস প্রফিট বের হবে। গ্রোস প্রফিট বের করার পরে স্যার সেলিং ডিস্ট্রিবিউশন আদার্স যে কস্টগুলো আছে সেগুলো বাদ দিলে স্যার আমার নেট প্রফিট চলে আসবে। তো ওই অ্যাবজর্পশন কস্ট সিস্টেমের মধ্যে কস্ট অফ প্রোডাকশনটা বাদ দিই, ওটার মধ্যে কি ফিক্সড কস্ট আছে নাকি নাই? আছে স্যার, আছে স্যার সম্পূর্ণ এটা ফিক্সড কস্ট ইনভলভ থাকে নাকি থাকে না? ফিক্সড কস্ট থাকে। ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট ইনভলভ থাকে। সম্পূর্ণ রকম থাকে নাকি থাকে না? মনে করেন প্রোডাকশন করলাম আমরা 1 লাখ ইউনিট, বিক্রি করলাম 80,000 ইউনিট, তাহলে কি আমার এখন ফিক্সড কস্ট পুরোটা কোনো দেওয়া আছে নাকি দেওয়া নাই? ফিক্সড ওভারহেড আছে স্যার, এবং ওখান থেকে পরে এন্ডিং ইনভেন্টরিটা স্যার বাদ দিতে হবে। এন্ডিং ইনভেন্টরি যে কস্টটা মানে আন্ডার ওভার অ্যাবজর্পশন যেটা। তাহলে একটু আমি বলি, আমরা যেটা অ্যাবজর্পশন কস্টিং করতাম সেটা করতাম যে আপনার কস্ট অফ সেলস এর মধ্যে আমাদের র মেটেরিয়াল, লেবার, ওভারহেড, ভ্যারিয়েবল কম্পোনেন্ট গুলো সহ ফিক্সড ওভারহেড যেটা সেটাও ফিক্সড ওভারহেড, শুধুমাত্র ফিক্সড ওভারহেডটা ভ্যারিয়েবল ওভারহেডটা আছেই। ফিক্সড ওভারহেডটা আমরা একটা চার্জ, একটা ইউনিট প্রাইস অনুযায়ী হিসেব করে চার্জ করে দিয়ে পরবর্তীতে আবার গ্রস প্রফিট যখন বেরোলো ওখান থেকে আমরা আবার আন্ডার অ্যাবজর্পশন যেটা ইনভেন্টরিতে যে পোর্শনটা ফিক্সড কস্ট যে পোর্শন চলে গেছে, সেলস হয় নাই, প্রোডাকশন করার পরে সেলস হয় নাই, ইনভেন্টরি সৃষ্টি হয়েছে, ইনভেন্টরিতে একটা পোর্শন চলে গেছে, সেটাকে আমরা আবার সেলস এর প্রফিটের সঙ্গে আমরা আবার আন্ডার অ্যাবজর্পশন অর্ডার অ্যাবজর্পশনকে প্লাস মাইনাস করে আমার নেট প্রফিটে চলে আসে। মার্জিনাল কস্টিং এ কি করছিলাম আমরা? সেলস থেকে সমস্ত ভ্যারিয়েবল কস্ট, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, সরি ঠিক আছে, ডাইরেক্ট লেবার এবং ভ্যারিয়েবল ওভারহেড, এই তিনটা ভ্যারিয়েবল কম্পোনেন্ট বাদ দেওয়ার পর যেটা পেতাম সেটাকে বলা হতো কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা ফিক্সড কস্ট টোটাল যা ছিল পুরোটাই বাদ দিয়ে দিয়া আমরা যা পেতাম তার প্রফিট। এই ছিল একটা বিষয়। তো ঠিক একই রকম ভাবে দেখেন এখানেও যেটা করছি আমরা, এই যে থ্রুপুট অ্যাকাউন্টিং এর মধ্যে কন্ট্রিবিউশন মার্জিনের অনুরূপ রেভিনিউ থেকে আমরা র মেটেরিয়াল কস্টটা বাদ দিচ্ছি, এটাকে বলা হচ্ছে টোটালি ভ্যারিয়েবল কস্ট। রেভিনিউ থেকে র মেটেরিয়াল কস্ট, শুধুমাত্র র মেটেরিয়াল কস্ট, আর কিছু না, কিন্তু বাদ দেওয়ার পরে যেটা পাচ্ছি সেটাকে বলতেছি আমরা থ্রুপুট কন্ট্রিবিউশন, থ্রুপুট কন্ট্রিবিউশন। হ্যাঁ, তারপরে এটা থেকে অপারেটিং অলওয়েজ ভেরিয়েবল কস্ট। বুঝি নাই কথাটা, আবার বলেন। র ম্যাটেরিয়াল কস্টটা কি অলওয়েজ ভেরিয়েবল হবে স্যার? এটার তো কোনো ফিক্সড পোরশন নাই মেবি। টোটালি ভেরিয়েবল, নট অনলি ভেরিয়েবল। টোটালি ভেরিয়েবল। র মেটেরিয়াল হচ্ছে যে একমাত্র কম্পোনেন্ট যেটা টোটালি ভেরিয়েবল। র মেটেরিয়াল কোন জিনিসটা আপনি ফিক্সড কস্ট হিসেবে কোথাও আনতে পারবেন? আপনি চিন্তা করে দেখেন তো একটু, আনতে পারবেন কিনা? পারবেন না। না স্যার, আসবে না। আসবে না। থ্যাংক ইউ স্যার। র মেটেরিয়াল কখনোই ফিক্সড কস্ট হইতেই পারে না। আপনার মনে করেন একটা প্রোডাক্ট সৃষ্টি, আপনি প্রোডাকশন দিলেই না র মেটেরিয়াল কথা আসছে না, আসতেছি না। কিন্তু লেবারটা আপনি প্রোডাকশন না দিলেও লেবার কস্ট আপনার কিছু লাগতে পারে, প্রোডাকশনের সঙ্গে অনেক সময় জড়িত নাও হতে পারে। সুতরাং টোটালি ভেরিয়েবল যদি বলেন তাহলে কিন্তু র মেটেরিয়াল ছাড়া আর কোনো কম্পোনেন্ট নাই। সেজন্য বলছে টোটালি, TOTALLY, টোটালি। রসই একটু লাগাই দিচ্ছে, ওয়াই লাগাই দিচ্ছে। সো এই বিষয়টা এরকম। তাহলে আমাদের রেভিনিউ মাইনাস মেটেরিয়াল কস্ট বাদ দিলাম, যেটা আসলো সেটা হচ্ছে কি বলে? থ্রুপুট কন্ট্রিবিউশন। থ্রুপুট কন্ট্রিবিউশন, এই কথাটা একটু আপনারা সবাই উচ্চারণ করেন মনে মনে। থ্রুপুট কন্ট্রিবিউশন। থ্রুপুট কন্ট্রিবিউশন থেকে আমরা অপারেটিং এক্সপেন্স বাদ দিলাম, তাহলে পাই নেট প্রফিট। তাহলে কি দাঁড়াচ্ছে? 7,50,750 তার রেভিনিউ, র মেটেরিয়াল 200 বিয়োগ করে 550 থ্রুপুট কন্ট্রিবিউশন, ওর থেকে আবার অপারেটিং এক্সপেন্স 400 বাদ দিলাম, তাহলে 150 টাকা হচ্ছে নেট প্রফিট। এই হচ্ছে কি আবার এটা হচ্ছে প্রফিট রিপোর্টিং এর এটা সিস্টেম। তাহলে দেখেন সুপার ভ্যারিয়েবল কস্টিং। Super variable costing key throughput accounting has been described as a form of super variable costing because the concept of throughput has similarities to the concept of contribution. It could therefore be seen as an alternative to marginal costing as a costing method. Costing method হিসেবে এটা marginal costing একটা alternative হিসেবে throughput accounting টাকে বলা যেতে পারে। However, this is not an accurate description. This is because in throughput accounting, the concept of product cost is rejected. Product cost বলতে কোনো কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটাকে এখানে রিজেক্ট করা হচ্ছে। প্রোডাক্ট কস্ট বলতে আমরা তো ডাইরেক্ট ম্যাটেরিয়ালের সঙ্গে ডাইরেক্ট লেবার ওভারহেড যোগটা করে না প্রোডাক্ট কস্টের কথা চিন্তা করতাম, কিন্তু এখানে বলছে কনসেপ্টটাই রিজেক্ট করতেছে থ্রুপুট অ্যাকাউন্টিং কনসেপ্ট। The throughput earned by individual products is calculated, but
no attempt is made to charge operating expenses to products. This makes throughput accounting radically different from both traditional cost accounting systems such as absorption costing and marginal costing, and also from activity-based costing. Also from last chapter শব্দ, also from activity-based costing, যেটা আমরা এখনো করিনি, নেক্সট চ্যাপ্টারে করবো, বুঝছেন? activity-based costing, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, নেক্সট চ্যাপ্টারটা ভেরি ইন্টারেস্টিং। এই চ্যাপ্টারটা যেরকম মজা, থ্রুপুট অ্যাকাউন্টিং অ্যাক্টিভিটি-বেসড কস্টিং আরো মজা, আমরা জানবো ইনশাআল্লাহ আস্তে আস্তে। তাহলে হচ্ছে সুপার ভ্যালুয়েবল কস্টিং হচ্ছে, এটা হচ্ছে থ্রুপুট অ্যাকাউন্টিং তে সুপার ভ্যালুয়েবল কস্টিং। স্যার থ্রুপুট অ্যাকাউন্টিং সিস্টেমটা গ্রহণযোগ্যতা কি রকম কম্পারেটিভ ট্র্যাডিশনাল কস্টিং এর সাথে কম্পেয়ার করি? না, এটা ডিপেন্ড করবে কেস টু কেস বেসিস, সিচুয়েশন বেসিস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সিচুয়েশন বেসিস করবে। এই কনসেপ্ট যখন আপনার জানা থাকবে, তখন আপনার হবে কি, আপনি তখন ব্রেনটা আরো রিভিউ করার জন্য অনেক কিছু চিন্তা করার ক্ষমতাটা আপনার পরিধিতে বেড়ে গেল। তখন আপনি আপনার সিচুয়েশনে বসে চিন্তা করবেন যে আপনি কোন কস্টিং হিসেবে গেলে এটা আপনার জন্য বেশ ভালো হয়। আমরা যখন সামনে যখন দুই একটা এক্সাম্পল করবো না, তখন দেখবেন যে জিনিসটা আরো ভিউ ওপেন হবে। ইনশাআল্লাহ আলোচনা করবো আমি সেভাবেই, যাতে আমাদের মাইন্ডটা আরো ওপেন, ব্রেনটা যেন আরো খুলে যায়। ইনশাআল্লাহ সেভাবে আমরা আলোচনা করবো, দেখবেন যে অনেক মজা লাগে। আসেন তাহলে ইনভেন্টরি ভ্যালুয়েশনটা কিভাবে, থ্রুপুট অ্যাকাউন্টিং এ আমরা ইনভেন্টরি ভ্যালুয়েশনটা কিভাবে করি সেটা আগে জানি। ইনভেন্টরি শুড বি ভ্যালুড এট দ্য পারচেজ কস্ট অফ ইটস র ম্যাটেরিয়াল। কেমন? তাহলে ইনভেন্টরি শুধুমাত্র কিসের পার্টস যাচ্ছে, এন্ড বট ইন পার্টস, শুধুমাত্র র ম্যাটেরিয়াল এবং বট ইন পার্টস এর পারচেজ কস্টে ইনভেন্টরিতে ভ্যালু হচ্ছে। আমরা মার্জিনাল কস্টিং এর মধ্যে ইনভেন্টরিতে আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়াল ছাড়া ডাইরেক্ট লেবারের কম্পোনেন্ট ছিল এবং ভ্যারিয়েবল ওভারের কম্পোনেন্ট ছিল, তাই না? জি স্যার। আমার সঙ্গে কিন্তু এবার উত্তর দিতে হবে আপনাদেরকে। জি স্যার। মার্জিনাল কস্টিং এর ইনভেন্টরিতে কি কি কম্পোনেন্ট আছে, কি কম্পোনেন্ট নাই? ফিক্সড কস্ট নাই স্যার, ফিক্সড কস্ট। অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে অ্যাডভান্স কস্টিং সিস্টেম এর ইনভেন্টরিতে কি কি কস্ট আইটেম আছে, কি কস্ট আইটেম, কি কি কস্ট আইটেম আছে বলেন? নাই তো নাই, সবকিছু আছে। ফিক্সড সবগুলো আছে, ফিক্সড ভেরিয়েবল সবই আছে। স্টক এর সব কস্টিং এ আছে, ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, র ম্যাটেরিয়াল, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, অল ইনক্লুডস, কিন্তু এই মার্জিনাল শুধু ফিক্সড আছে। হ্যাঁ, তো মার্জিনাল কস্টিং সিস্টেমে ক্লোজিং স্টক ভ্যালুয়েশনে শুধু ফিক্সড কস্ট ইনপুট থাকবে না। থাকবে না? জি স্যার। আর অ্যাবজর্পশন কস্টিং এ থাকবে? থাকবে। আর আমার এখন নতুন যেটা শিখলাম আমরা আজকে জানতেছি, যে সম্বন্ধে থ্রুপুট অ্যাকাউন্টিং এ কি থাকবে? থ্রুপুট অ্যাকাউন্টিং এ শুধু ভেরিয়েবল কস্ট, র ম্যাটেরিয়াল থাকবে, আর বাকি থাকবে তো শুধু অপারেটিং কস্ট যেটা আছে। না, ইনভেন্টরি কি, ইনভেন্টরি ভ্যালুয়েশন কি হবে? ইনভেন্টরি ভ্যালুয়েশন কি হবে? র ম্যাটেরিয়াল পার্টস, ম্যাটেরিয়াল কস্ট, শুধুমাত্র র ম্যাটেরিয়াল এন্ড বডি কস্ট। হ্যাঁ, আর কিছু না, যেটা কোনো লেবার কস্ট অ্যাডেড নাই, কোনো ওভারহেড নাই, কিছু নাই, লেবার ওভারহেড কোনটাই থাকবে। এই হচ্ছে বিষয়। তাহলে ইট শুড নট ইনক্লুড এনি আদার কস্ট, নট ইভেন লেবার কস্ট। এই যে বলে দিচ্ছে, দেখছেন, ইট শুড নট ইনক্লুড এনি আদার কস্ট, নট ইভেন labor cost. No value is added by the production process, not even by labor, until the item is sold. তাহলে ইনভেন্টরি ভ্যালুয়েশন মধ্যে ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার আমাদের তিন সিস্টেমে, অবজর্পশন কস্টিং, মার্জিনাল কস্টিং, আর ইয়েতে থ্রুপুট অ্যাকাউন্টিং এর ভ্যালুয়েশনে। জি স্যার। থ্রুপুটটা একবার বলবেন স্যার? থ্রুপুট একবার বলবো, অবশ্যই বলবো। থ্রুপুট অ্যাকাউন্টিং সিস্টেম ক্লোজিং স্টকে শুধু র ম্যাটেরিয়াল থাকবে, দ্যাটস ইট। শুধু র ম্যাটেরিয়াল থাকবে, আর কোনো কম্পোনেন্ট কস্ট, প্রসেস কস্ট, লেবার কস্ট ইনক্লুড করা থাকবে না। থাকবে না, যেহেতু আমাদের এখানে আমরা রেভিনিউ মাইনাস র ম্যাটেরিয়াল কস্ট বাদ দিয়ে আমরা যেটা পাই সেটাকে বলছি যে প্রফিট রিপোর্টিং এ রেভিনিউ মাইনাস র ম্যাটেরিয়াল কস্ট বাদ দিলে পাই থ্রুপুট কন্ট্রিবিউশন, এখান থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে পাই নেট প্রফিট। এই অপারেটিং এক্সপেন্সের মধ্যেই আমার লেবার কস্ট জড়িত আছে, আমার ওভারহেড জড়িত আছে, ফিক্সড স্টক, ভ্যারিয়েবল, যাই হোক সব এটার ভিতরে আছে। আর টোটালি ভ্যারিয়েবল কম্পোনেন্ট হচ্ছে একটাই, সেটা হচ্ছে র ম্যাটেরিয়াল কস্ট। শুধু ওইটাই আমরা রেভিনিউ থেকে বাদ দিয়ে আমরা কন্ট্রিবিউশন, থ্রুপুট কন্ট্রিবিউশনটা পাই। থ্রুপুট কন্ট্রিবিউশন থেকে অপারেটিং এক্সপেন্স বলতে যা বোঝায়, অপারেটিং এক্সপেন্স বলতে আর আদার যা কস্ট, সব কস্ট বা টোটালি ফ্যাক্টরি কস্টও বলা হয়, পিএফসিও বলা হয়, সেটা বাদ দিলে যেটা পাই সেটা হচ্ছে নেট প্রফিট। আচ্ছা,
তাহলে বেসিক্যালি স্যার দুইটা স্যার তাহলে এখানে দুইটা পার্ট র ম্যাটেরিয়াল আর হলো আদার কস্ট দুইটা পার্ট এখানে ফিক্সড ভেরিয়েবল কোনো ক্লাসিফিকেশন নাই রাইট তাহলে আমরা থ্রুপুট কন্ট্রিবিউশন প্রফিট রিপোর্টিং এবং ইনভেন্টরি ভ্যালুয়েশন মধ্যে একটা আইডিয়া দিলাম। আমি বেশি আলোচনা করি এইসব কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায় বাকি অঙ্কগুলো রিয়েলি বিলিভ মি নাথিং ডিফিকাল্ট কনসেপ্টটা শুধু আমরা ক্লিয়ার করে ফেলবো ইনশাআল্লাহ, আমাদের কোনো ঝামেলা হবে না। একটা এক্সাম্পল আমরা নিজে করবো এবার আসেন এক্সাম্পল 1 এই অঙ্কটা এখানে থাকবে, আপনারা নিজেরা করবেন, ভেরি ইজি, আমি আপনাদের হেল্প করতেছি। A company makes 1000 units of an item during a period and sells 800 units for US dollar 8000. Cost of production were as follows. কি বলতেছে? Materials 3000 টাকা, direct material 2000, fixed production overhead 1000, other overhead 1000. এখন বলতেছে actual production volume and production overhead expenditure were both the same as budget. আচ্ছা ঠিক আছে, তার মানে কোন রকম এখানে actual production volume and production overhead expenditure were both the same as budget. মানে বাজারে যা আছে তাই হয়েছে, অ্যাকচুয়ালি হয়েছে যা বাজারে যা করছে অ্যাকচুয়ালি তাই হয়েছে, কোনো রকম ডিফারেন্স নেই। তাহলে এখানে কি ইনভেন্টরি ক্রিয়েট হয়েছে? জি স্যার। কত ইউনিট ইনভেন্টরি স্যার 200 স্যার ইনভেন্টরি ক্রিয়েট হয়েছে। এটা আমরা বুঝতেছি প্রশ্ন থেকে যে 1000 ইউনিট প্রোডাকশন করছিলাম এবং বিক্রি করছি কত ইউনিট? 800 ইউনিট, এবং 800 ইউনিটের দাম $8000 বলে দিচ্ছে। আর কস্ট অফ প্রোডাকশন যেটা বলছে এখানে 3000, 2000, 1000, এই যে কস্ট অফ প্রোডাকশনটা এটা কত ইউনিট প্রোডাকশন করার জন্য লাগছে আমাদের? 1000 করার জন্য এই খরচ হয়েছে, তাই তো? তাহলে আমাদের যে 800 ইউনিট বিক্রি করছে তাহলে আমার কাছে ইনভেন্টরি 200 ইউনিট তো ক্রিয়েট হয়েছে, সেটা মাথায় রাখতে হবে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড করার সময় ওই কথাটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখন বলতেছে যে ক্যালকুলেট দ্য প্রফিট ফর দ্য পিরিয়ড ইউজিং অ্যাবজর্পশন কস্টিং, মার্জিনাল কস্টিং, থ্রুপুট অ্যাকাউন্টিং। এবার আসলে আমরা করি, তাহলে প্রথমে অ্যাবজর্পশন কস্টিং মুখে করি। হ্যাঁ, আমার আগে আমরা প্রথমে আমরা যেটা করা উচিত আমাদের যে ভ্যালুয়েশনটা করে ফেলি। অ্যাবজর্পশন কস্টিং এর ভ্যালুয়েশন কত? আমার ইনভেন্টরি ভ্যালুয়েশনটা আগে বের করে ফেলি, কারণ কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য আমাদের ফর্মুলাটা কি একটু বলুন তো কেউ? স্যার ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন কস্ট মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। তাহলে আমার মাইনাস ক্লোজিং ইনভেন্টরি লাগতেছে। তাহলে ক্লোজিং ইনভেন্টরি হিসাবটা করতে হবে না আমাদের অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে করতে হলে? সব সিস্টেমে করতে হবে ইনফ্যাক্ট। জি স্যার। তাহলে সেটা বের করেন। ক্লোজিং ইনভেন্টরি আমার 200 ইউনিট, অ্যাবজর্পশন কস্টিং এ আগে আমরা কস্ট অফ প্রোডাকশন কত আমরা দেখি। তাহলে আমার ম্যাটেরিয়াল লাগতেছে 3000, ডাইরেক্ট লেবার 2000, ফিক্সড ওভারহেড 1000, আদার ওভারহেড 1000, তাই তো? তাহলে আমার প্রোডাকশন কস্ট কত এখানে অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে? 7000 স্যার 6000 নাও হইলো না 6000 6000 কেন 6000 বলেন তো? ওই ফিক্সড প্রোডাকশন ওভারহেডটা স্যার তো আমাদের আদার ওভারহেডটা আসবে না স্যার। আদার ওভারহেডটা আসবে না বলছেন একজন, তাই না? জি। আদার ওভারহেডটা কেন আসবে না? স্যার এটা তো প্রোডাকশনের পার্ট না, এখানে বলা নাই না স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, রিয়েলি এটাই হচ্ছে মেইন উত্তর, কারেক্ট উত্তর। আদার ওভারহেডটা কিন্তু আমার প্রোডাকশন রিলেটেড না। অ্যাবজর্পশন কস্টিং এ আমরা শুধুমাত্র ফিক্সড কস্ট দিব যেটা প্রোডাকশন রিলেটেড, অনলি প্রোডাকশন কস্ট, ঠিক আছে না? আমাদের আপনাদের সামনে কি বইটা কি সবার সামনে কি বই আছে? স্যার বই আছে। জি স্যার আছে স্যার। আচ্ছা, বইয়ের মধ্যে অ্যাবজর্পশন কস্টিং এর যে থিওরিটা আছে আমাদের পেজ 13 এ চলে যান তো একটু উল্টায়া, আমি যাচ্ছি না, আপনারা একটু দেখেন যে পারেন যান। 13 পেজ 13 চ্যাপ্টার 2 পেজ 13। ওখানে কি লেখা আছে? টোটাল কস্ট কে প্রোডাকশন কস্ট আর নন প্রোডাকশন কস্ট দুই ভাগে ভাগ করছে, এবং প্রোডাকশন কস্টটা কে ডাইরেক্ট কস্ট এবং ইনডাইরেক্ট কস্টে ভাগ করছে, এবং উপরে লেখা আছে the aim of absorption costing heading এর মধ্যে লেখা আছে the aim of traditional absorption costing is to determine the full production cost per unit। লেখা আছে না কথাটা? জি স্যার লেখা আছে। এই কথাটাই বলছি, আবার চলে আসেন আগের জায়গায়। তো এখানে তাহলে আমরা ফুল প্রোডাকশন কস্ট নিচ্ছি, তাহলে ম্যাটেরিয়াল নিব, লেবার নিব, আর ফিক্সড ওভারহেড নিব, কিন্তু আদার ওভারহেড এই কস্টটা আমার নেওয়া দরকার
নাই দরকার নাই তাহলে আমাদের 3000 যোগ 2000 5000 আর 1000 এর ফিক্সড প্রোডাকশনে আমাদের 6000 টাকা দিলাম 6000 টাকা খরচ করছি কত ইউনিট করতে 1000 করতে আমার ইনভেন্টরি গেছে কত ইউনিট 200 6000 ভাগ 1000 তাহলে পার ইউনিটের প্রোডাকশন কস্ট কত 6 টাকা ইউনিটে প্রোডাকশন আমাদের ইনভেন্টরি কত হলো তাহলে 1200 টাকা আসবে 200 স্যার 1200 এটাকে নোট রাখেন খাতায় নোট রাখেন যে আমার অ্যাভারেজ কস্টিং এ আমার ইনভেন্টরি 1200 টাকা এটা লিখে রাখেন এটা এবার আমরা মার্জিন কস্টিং করে ফেলি মার্জিন কস্টিং তাহলে কত হবে যেহেতু 5000 স্যার 5000 টাকা তো আমার প্রোডাকশন কস্ট হ্যাঁ তাহলে পার ইউনিট প্রোডাকশন কস্ট কত হলো 5 টাকা 1000 তাহলে ইনভেন্টরি কস্ট কত আমার 1000 1000 কেন 5000 ভাগ 1000 গুণ 2000 200 1000 ভাগ করলে 5 টাকা 5 গুণ 200 1000 টাকা তাহলে আমরা ইনভেন্টরি দুটো পেয়ে গেলাম এবার মার্জিনাল কস্টিং হলো এটা এবার চৌপুটে কত হবে স্যার 600 গুড 600 কেমন হলো বলেন কারণ স্যার 3000 স্যার ম্যাটেরিয়াল কস্ট আর 3000 প্রোডাকশন কস্টে 3 টাকা 3 দুগুণে 600 3 দুগুণ 600 এই ভ্যালুয়েশনে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন তো একটু প্লিজ না স্যার যে কোনো কেউ বলেন স্যার নেই স্যার নো স্যার সবাই বুঝছেন জিনিস না জি স্যার খুব ভাইটাল কিন্তু জিনিসটা মানে সবাই যদি বুঝি তাহলে আমাদের ইনশাআল্লাহ আর কোনো ঝামেলা নাই কিন্তু আমাদের কিন্তু আমরা খুব ভালোভাবে আগাচ্ছি তাহলে যদি কারো কোনো ঝামেলা থাকে বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবেন এটা ক্লাস এটাই সুযোগ আমাদের নিজেদেরকে ঝালাই করে নিয়ে সমস্ত ভুল ত্রুটিগুলোকে শুধরে নিয়ে এখান থেকে আগায় নেব সুতরাং কারো কোনো কনফিউশন থাকলে অবশ্যই বলবেন কেমন বলবেন ওকে তাহলে আসেন এবার আমরা কি পেয়ে গেলাম এবার আমরা প্রফিটটা আমাদের হিসাব করতে হচ্ছে ক্যালকুলেট দ্য প্রফিট তাই না প্রফিট তাহলে এবার আসেন চলে আমরা যখন কস্টিং এর প্রফিট বের করে ফেলেন আমাদের সেলস কত টাকা 8000 টাকা তো বলে দিচ্ছে কস্ট অফ গুডস সোল্ড করার জন্য ওপেনিং ইনভেন্টরি নাই এখানে আছে না স্যার ওপেনিং নেই কস্ট অফ প্রোডাকশন মাইনাস ক্লোজিং ইনভেন্টরি তাই না কস্ট অফ গুডস সোল্ড বের করতে জি স্যার তাহলে কস্ট অফ প্রোডাকশন কত টাকা 6 টাকা ছিল না 6000 টাকা জি স্যার 6000 টাকা কস্ট অফ প্রোডাকশন না 3000 যোগ 2000 যোগ 1000 6 টাকা ছিল পার ইউনিটে হ্যাঁ মাইনাস ক্লোজিং ইনভেন্টরি দেন যেটা ক্লোজিং ইনভেন্টরি বসে আছে বাদ দেন কত টাকা বাদ দিবেন 1200 টাকা তাহলে কস্ট অফ সেলস কত টাকা 4800 টাকা সেলস ছিল 8000 কস্ট অফ সেলস হচ্ছে 4800 তাহলে আমার গ্রস প্রফিট কত টাকা 3200 স্যার না এটা কেন হবে 3200 জি স্যার 3200 3200 জি স্যার 3200 দেন ওভারহেডটা বাদ যাবে স্যার জি এবার ওভারহেডটা বাদ যাবে জি কেন বাদ যাবে নন প্রোডাকশন যেটা আমরা যেহেতু আমাদের প্রফিট বের করতে বলছে তাহলে আমাদের এখন এই কম্পোনেন্টটাও ওভারহেড আদার ওভারহেড 1000 টাকা এটা বাদ দেওয়ার পরে তো আমরা পাবো প্রফিটটা তাই না জি স্যার তাহলে আমাদের আগে ছিল আপনার 3200 গ্রস প্রফিট পেয়েছি মাইনাস 1000 নন প্রোডাকশন ওভারহেড আদার ওভারহেড 1200 আমি অ্যাবজর্পশন কস্ট হিসেবে প্রফিট পাচ্ছি কত টাকা 2200 টাকা 2200 টাকা এবার মার্জিনাল কস্টিং এর প্রফিট বের করুন আপনারা সেলস 8000 বিয়োগ কস্ট অফ প্রোডাকশন কত মানে কস্ট অফ সেলস কত কস্ট অফ প্রোডাকশন স্যার কস্ট অফ সেলস স্যার 4000 টাকা কস্ট অফ সেলস এর 4000 টাকা কেমন হলো বলেন দেখি সবাই শুনুন 5000 মাইনাস 1000 প্রোডাকশন 5000 স্যার আর ক্লোজিং ইনভেন্টরি 1000 বিয়োগ মানে কস্ট অফ প্রোডাকশন 5000 টাকা বিয়োগ ক্লোজিং ইনভেন্টরি 1000 টাকা তাই তো জি স্যার যেটা ক্লোজিং ইনভেন্টরি ভ্যালুয়েশন করছিলাম 1000 তাহলে কস্ট অফ প্রোডাকশন 5000 ছিল ওখান থেকে ক্লোজিং ইনভেন্টরি চলে গেল 1000 তাহলে বাকি 4000 টাকা হচ্ছে আমার কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ সেলস তাহলে সেলস ছিল আমার 8000 ওখান থেকে বিয়োগ করলাম কস্ট অফ সেলস কত হচ্ছে 4000 হইছে বললেন তাহলে 8000 থেকে 4000 গেলে গ্রস এই কন্ট্রিবিউশনটা পেয়ে গেলাম জি কন্ট্রিবিউশন পেলাম আমরা দেখানো গ্রস প্রফিট পাইনি পাইছি আদার ওভারহেড বাদ যাবে এখনো ফিক্সড প্রোডাকশন ওভারহেড বাদ দি নাই ফিক্সড প্রোডাকশন ওভারহেড এবং আদার ওভারহেড দুইটা বাদ দিতে হবে তাহলে কন্ট্রিবিউশন পেয়ে গেলাম 4000 তারপরে ফিক্সড ওভারহেড ফিক্সড প্রোডাকশন ওভারহেড 1000 বাদ দেন আবার আদার ওভারহেডও 1000 বাদ দেন তাহলে প্রফিট কত পেলাম আমরা 2000 টাকা পেয়ে গেলাম আর দর্শক কস্টিং পেয়েছিলাম 2200 এখন পেলাম 2000 এবার আসেন থ্রুপুট কম্পিউটার আমাদের
প্রফিট একটা কোশ্চেন ছিল স্যার। বলেন অবশ্যই। জি বলেন না, কোশ্চেন করবেন নাকি করবেন না? হ্যালো, হ্যাঁ আপনি বলেন, আমরা শুনছি। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে মার্জিনাল কস্টিং সিস্টেমে কন্ট্রিবিউশন থেকে লাস্টে বাদ দিয়ে শুধু ফিক্সড কস্ট গুলা, তো এখানে নন প্রোডাকশন ওভারহেড বাদ দিলাম, এটা কি ফিক্সড কস্ট স্যার? ও গুড কোশ্চেন করছেন। আচ্ছা এটার উত্তর কেউ দিবেন বলুন তো, এটার উত্তর কি, এই প্রশ্নের উত্তর কি হইতে পারে? স্যার অ্যাবসর্বিং কস্টিং মানে হচ্ছে প্রোডাকশনটা অন্তত বেস করে হয়, এটাতে কোনো নন প্রোডাকশনটা বেস করে হয় না। আমার কোশ্চেন সেটা ছিল না, আমার কোশ্চেন হচ্ছে নন আমি প্রোডাকশন আপনার কোশ্চেনের উত্তর দিচ্ছি, শুনেন। জি স্যার শুনেন, আমাদের রিকমেন্ড হচ্ছে ক্যালকুলেট দ্য প্রফিট হিসাব করতে বলছে এখানে। সুতরাং প্রফিটের মধ্যে আপনার প্রোডাকশন কস্ট, নন প্রোডাকশন কস্ট সবগুলা বাদ দেওয়ার পরেই না প্রফিটটা বের করতে পারবে, নাকি না? জি স্যার। প্রফিটটা যদি যেহেতু বলছে প্রফিট বের করো, তাহলে আমরা নন প্রোডাকশন কস্ট গুলা সবার শেষে বাদ দিয়ে প্রফিটটা বের করতে হবে। আমি কন্ট্রিবিউশন মার্জিন মধ্যে বের গেলাম, কন্ট্রিবিউশন মার্জিন থেকে বের করার পরে আমি যখন আপনার ফিক্সড ওভারটা বাদ দিলাম, তখন আমার গ্রস প্রফিটটা বের হলো। আদার এক্সপেন্স গুলো বাদ দিতে হবে। যখন নন প্রোডাকশন কস্ট বাদ দিলাম, হ্যাঁ গ্রস প্রফিট থেকে যখন, আচ্ছা আমি একটু ভেঙে বলি, যে প্রশ্ন করছিল নাম কি বলেন তো? নামটা ফিরোজ আল মাহমুদ স্যার। ফিরোজ সাহেব শুনেন, ফিরোজ তাহলে কি হলো, আমাদের মার্জিন কস্টে কি করছি আমরা আপনি যেটা বলছেন, আপনি যে বলছেন, যে কথা বলছেন সে কথা অনুযায়ী বলি, মার্জিন কস্টিং এ আমরা প্রথমে সেলস থেকে সব ভ্যারিয়েবল বাদ দিব, তাই না? বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন পাবো, এটা ঠিক আছে আপনার না? তাহলে আমার সেলস ছিল 8,000 আর আমার অন্যান্য ভ্যারিয়েবল কস্ট ছিল 3,000 যোগ 2,000 যোগ 2,000 মানে 5,000। তাহলে 8,000 থেকে 5,000 বাদ দিলাম, তাহলে কি পেলাম? 3,000 টাকা পেলাম। এই 3,000 টাকা হচ্ছে আমার কন্ট্রিবিউশন মার্জিন, ঠিক আছে? একটু জি, কন্ট্রিবিউশন মার্জিন থেকে যখন আমি ফিক্সড ওভারহেড বাদ দিব 1,000 টাকা, তাহলে আমি যেটা পাবো সেটাকে বলা হয় আমার গ্রস প্রফিট, ঠিক আছে? একটু হ্যাঁ ঠিক আছে। এখন আসেন, প্রশ্ন করছে যে আমাদের ক্যালকুলেট দ্য প্রফিট, তাহলে গ্রস প্রফিট পর্যন্ত বের করছি, এবার নেট প্রফিট বের করবেন না? হ্যাঁ, সেজন্য আমি আদার ওভারে 1,000 টাকা বাদ দিব। বাদ দেওয়ার পরে আমি নেট প্রফিটটা গিয়ে পাবো ওই 8,000 টাকা সেলস বিয়োগ ভ্যারিয়েবল কস্ট 5,000, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন 3,000, ওখান থেকে ফিক্সড প্রোডাকশন ওভার 1,000 বাদ দিলাম, পাইলাম গ্রস প্রফিট 1,000, ওখান থেকে আবার 1,000 বাদ দিলাম, পাইলাম নেট প্রফিট 2,000। এবার ক্লিয়ার? স্যার আদার ওভারহেড যে 1,000 আছে, এটা কি ফিক্সড না ভেরিয়েবল? এটা ফিক্সড না ভেরিয়েবল ডাজন্ট ম্যাটার, এটা ফিক্সড না হলে তো আপনার ওখানে চলে আসতো না স্যার। যদি এটা ভেরিয়েবল হয় তাহলে তো এটা ম্যাটেরিয়াল এবং লেবার বাদ দেওয়ার পরে, এরপরে আবার ওভারহেড, যদি এটা ভেরিয়েবল হয় এটা বাদ দেওয়ার পর যেটা বের হবে ওটাই তো আপনার কন্ট্রিবিউশন মার্জিন। জি, তাহলে ভেরিয়েবল হলে তো বলেই দিত, এখন বলে দেন নাই তো। জি স্যার, সেটাই আমি জানতে চাচ্ছি যে তার মানে আমরা ধরে নিব এটা ফিক্সড কস্ট। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, এটা মানে অ্যাবজর্পশন কস্টিং আর মার্জিনাল কস্টিং এর ফর্মুলার মধ্যে স্যার মানে বেসিক ডিফারেন্সটা আমি খুঁজে পাচ্ছি না স্যার। কারণ হচ্ছে যে অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে মানে সেলিং, ডিস্ট্রিবিউশন, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টকে হেডিং করে ভেরিয়েবল ফিক্স দুটোই বাদ দিচ্ছি। আবার মার্জিনাল কস্টিং এ গিয়ে স্যার মানে ফিক্সড কস্টকে হেডিং করে এই সেলিং এবং বাদ দিচ্ছি, মানে একই রকম দুইটা স্যার, মানে বেসিক মানে একদম মূল পার্থক্যটা কোথায় স্যার? শুনেন, মার্জিনাল কস্টিং এর মধ্যে আপনার শুধু ভ্যারিয়েবল কস্টের কথাই বলা হচ্ছে। ভ্যারিয়েবল কস্টটা বলা হচ্ছে কিরকম ভাবে বলা হচ্ছে? না স্যার, কন্ট্রিবিউশন থেকে তো ফিক্সড কস্টও বাদ দিচ্ছি স্যার। কন্ট্রিবিউশন থেকে আপনার আলটিমেটলি, কিন্তু প্রশ্নকর্তাকে বলছি, আলটিমেটলি আপনি মার্জিনাল কস্টিং করেন কিংবা অ্যাবজর্ব কস্টিং করেন, আপনার আলটিমেটলি লং টার্মে গিয়ে রেজাল্ট কিন্তু সেই হয়, যেহেতু পুরো ফিক্সড কস্টে অ্যাবজর্ব হয়ে যাবে বা মাইনাস দেওয়া হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন সিস্টেমটা কি? সিস্টেমটা থেকে দুই অ্যাপ্রোচে আমরা যাই, একটা অ্যাবজর্পশন কস্টিং অ্যাপ্রোচ, একটা মার্জিনাল কস্টিং অ্যাপ্রোচ। মার্জিনাল কস্টিং অ্যাপ্রোচের মধ্যে আমরা ফিক্সড কস্ট থেকে আমরা কি করি, পুরো ফিক্সড কস্ট থেকে আমরা কন্ট্রিবিউশন মার্জিন থেকে বাদ দিয়ে প্রফিটটা পাই। অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে ফিক্সড কস্টটা আমার ওই প্রোডাক্ট কস্টের সঙ্গে পার ইউনিট প্রোডাক্ট কস্টের মধ্যে যোগ হয়ে যায়, যোগ হয়ে যাওয়ার পরে আবার কম বেশি যেটা হয় ওভার আমরা অ্যাবজর্পশনকে আমরা আবার প্রফিটের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে তখন আমরা নেট প্রফিট আসতে পারি। আচ্ছা, এখানে আপনার যদি কনসেপ্টটার জন্য আপনাকে যদি আরো বুঝতে হয়, আপনাকে অবশ্যই চ্যাপ্টার 2 থেকে আপনাকে যেতে হবে, বেশিক্ষণ লাগবে না, আপনি একটু আজকে রিভিউ করবেন ওখানে,
না বুঝলে আমাকে আপনাকে মেসেজ দিবেন অথবা কল দিবেন, আপনাকে আমি পার্সোনালি বুঝিয়ে দেব। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাট ডোন্ট মিস ইট। আমি বলতেছি আমার এর সঙ্গে এই চান্সটা কিন্তু আপনার সামনে পাবেন না। 100% ক্লিয়ার না আর কি, মানে এটা আমার রিভিউ করতে হবে আবার। তাহলে আমি আপনি চ্যাপ্টার 2 তে আবার পড়বেন, সবাই পড়বেন, ইনফ্যাক্ট সবাই পড়বেন, কারণ পড়ার পরে যদি কোনো কনসেপ্টে প্রবলেম থাকে আমাকে অবশ্যই মেসেজ দিবেন অথবা আমার সঙ্গে কথা বলবেন, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে একটু আগাই। এবার আসেন আমরা একদম কস্টিং পাইলাম, মার্জিনাল কস্টিং পাইলাম, প্রফিটটা বের করতে পারলাম। এবার আসেন থ্রুপুট অ্যাকাউন্টিং এ আমরা প্রফিটটা বের করব। কিভাবে করব? তাহলে শুধুমাত্র ম্যাটেরিয়াল কস্টে বাদ যাবে, তাই না? স্যার তাহলে 5000 এর থ্রুপুট কন্ট্রিবিউশন। সেলস হচ্ছে কি আমাদের কত? 8000। ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে হ্যাঁ র ম্যাটেরিয়াল 3000। হ্যাঁ, কস্ট অফ সেলস কত? তাহলে থ্রুপুট কন্ট্রিবিউশন 5000 আসতেছে, 3000 বাদ দিলেন না, আমার ক্লোজিং ইনভেন্টরি নাই। কস্ট অফ সেলস স্যার 2400 বাদ যাবে। হ্যাঁ 2400 বাদ যাবে স্যার, 8000 2400 বাদ যাবে, রাইট। কস্ট অফ সেলস হচ্ছে 2400, সেলস হচ্ছে কি 8000, কস্ট অফ সেলস হচ্ছে 2400। তাহলে আমার থ্রুপুট কত? 4600। কত? 5600। 5600 রাইট, 5600 থ্রুপুট পেলাম। তারপরে বাকিটা অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স কত টাকা তাহলে এখানে? 4000। 4000, রাইট। তাহলে থ্রুপুট থেকে 5600 থেকে 4000 বাদ দেন, 1600। তাহলে বোঝা গেল। এবার আমরা অ্যাবজর্পশন কস্টিং এ পেলাম প্রফিট 200। 4000 টা কিভাবে আসছে? অপারেটিং এক্সপেন্স 4000 কি আসছে? 2200 আমি উত্তর দিচ্ছি, একটু শুনেন, সবাই শুনেন। অনেকের প্রশ্ন এটা থাকতে পারে, আমি একটু এক কথায় উত্তর দিই। আমরা আজকে শিখলাম থ্রুপুট অ্যাকাউন্টিং। এখানে মধ্যে শুধু টোটালি ভ্যারিয়েবল কস্ট হিসেবে ডাইরেক্ট ম্যাটেরিয়ালকেই ধরা হয়। তাহলে সেলস থেকে ডাইরেক্ট ম্যাটেরিয়াল বাদ দিলে বরং ওটাকে দেখাই আপনাকে। এই দেখেন, এই যে আমরা প্রফিট রিপোর্টিং কি হইলো, রেভিনিউ 7,50,000, র ম্যাটেরিয়াল কস্ট যেটাকে ব্র্যাকেটে বলছে টোটালি ভ্যারিয়েবল কস্ট 2 লক্ষ টাকা বাদ দেওয়ার পরে যেটা আসে সেটা হচ্ছে কন্ট্রিবিউশন। এটা থেকে অপারেটিং এক্সপেন্স মানে বাকি র ম্যাটেরিয়াল ছাড়া আর বাকি যা এক্সপেন্স আছে ওটাকে সবগুলোকেই অপারেটিং এক্সপেন্স বলতেছে। এখানে ডাইরেক্ট এই অপারেটিং এক্সপেন্সের মধ্যে ডাইরেক্ট লেবার আছে, ওভারহেড আছে, ফিক্সড পোরশন বলেন, ভ্যারিয়েবল পোরশন মানে সবকিছুই আছে, কোনো কিছু বাদ নেই। জি স্যার, এখন বুঝছি স্যার। এখানে স্যার ম্যাটেরিয়াল ছাড়া বাকি যেগুলো আছে সবগুলো 4000 এর জন্য ওটা 4000 টাকা। জি, তাহলে এই অঙ্কের মধ্যে एग्जांपल আমরা দেখতে পাচ্ছি কি, দেখতে পাচ্ছি যে আমাদের ম্যাটেরিয়াল 3000 আছে, বাকি সবগুলো মিলে 2000 যোগ 1000 যোগ 1000 মোট 4000। জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমার থ্রুপুট ওই যে থ্রুপুট যে কন্ট্রিবিউশন পাইছি আমরা কত পাইছিলাম? 8000 থেকে 3000 2400 বাদ দিছি। 2400 কেন বাদ দিছি এটা বুঝছেন? 5600। ওই স্যার ক্লোজিং স্টক ছিল 600 ক্লোজিং ছিল, তাহলে 3000 প্রোডাকশন কস্ট বিয়োগ ক্লোজিং ইনভেন্টরি চলে গেছে 600, তাহলে 2400 আমার সেলসে এফেক্ট করছে। সেলস করছিলাম 8000 দিয়ে, 2400 তার খরচ, আমার থ্রুপুট থাকলো 8000 বিয়োগ 5600, আর তারপরে আমার টোটাল অপারেটিং এক্সপেন্স 2000 যোগ 1000 যোগ 1000 মানে 2, 3, 4000 টাকা বাদ দিলাম। 1600 টাকা হলো আমার নেট প্রফিট। তাহলে দেখেন আমরা 3টা মেথড এখানে করলাম, 3টা মেথডে কিন্তু 3 রকম প্রফিট দেখাচ্ছে। হ্যাঁ, 3 রকম প্রফিট দেখাচ্ছে। এটা একটা পিরিয়ডের, মনে করেন এটা 1 মাসের জন্য হয়েছে, বললাম এটা 1 মাস। হ্যাঁ, তো সেই জন্য 1 মাসের পিরিয়ড দেখা যায় একটা সিস্টেমে অ্যাকাউন্ট দিচ্ছে, কিন্তু পরবর্তীতে এগুলা যখন ওভার অ্যাবজর্পশন করব, আদারওয়াইজ করব এন্ডার পিরিয়ড 12 মাস পরে, 1 বছর পরে ফুল ফিক্সড কস্ট অ্যাবজর্ব হয়ে গেছে, সব খরচ এসে গেছে, তখন দেখবেন যে আলটিমেটলি প্রফিটটা কিন্তু সেভ হয়ে যাবে। স্যার এই তিনটাকে যদি রিকনসাইল করি আলটিমেট গোল তো সেম হবে না, অ্যানালাইসিস করব আলটিমেট তো লং টার্মে কি সেম হবে। ওকে স্যার। স্যার তিনটা মেথডের মধ্যে মেইনলি পার্থক্য স্যার এখানে যেটা আসছে ক্লোজিং ইনভেন্টরি এটা ক্যালকুলেশনটা। হ্যাঁ, ক্লোজিং ম্যাটেরিয়াল মেজর ফ্যাক্টর। এই ক্লোজিং ইনভেন্টরিতে আপনার এখানে যে খাপটা আছে এটা হচ্ছে এখানে এর কারণেই টেক্সট গুলো হচ্ছে এখানে। হ্যাঁ, এটার কারণে প্রফিটটা চেঞ্জ হচ্ছে। আমাদের কি সময় আছে নাকি? কখন ব্যবহার করব? জি জি, কখন ব্যবহার করবেন? ভেরি গুড। এটা কি অন্য কেউ আনসার দেন, আমি আনসার দিতে চাচ্ছি না, বলেন তো কেউ আনসার করবেন। উনি বলছেন যে স্যার আমি যদি স্যার ব্যাংক থেকে লোন নিতে চাই তাহলে প্রথমটাই দেখাবো, আর যদি ট্যাক্স দিতে চাই তাহলে লাস্টেরটা দেখাবো। বুঝছি। আমি বলি, আচ্ছা আর কেউ বলবেন? অন্য উত্তরটা কেউ দিবেন? স্যার অ্যাকচুয়ালি আমরা আমাদের রিপোর্টিং এর ক্ষেত্রে আমরা এই কাজটা করে থাকি, বিকজ আমাদের যারা ইনভেস্টর আছে এই ক্ষেত্রে আমাদের আবার ইন্টারনাল কিছু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিছু ব্যাপার থাকে।
তো এগুলো আমাদেরকে ইনডাইরেক্টলি হেল্প করে। আর প্রথমটা হচ্ছে আমাদের স্যার যখন আমরা স্যার রিপোর্টটা স্যার ট্যাক্স অথরিটিকে সাবমিট করব এই জন্য অ্যাবজর্ভিংটা করব, আর ম্যানেজমেন্ট ডিসিশনের জন্য মার্জিনালটা নিব, আর থ্রুপুটটা হচ্ছে আমার ফ্যাক্টরি বেস হিসেবে নিব। আমরা যে ম্যানেজমেন্টের জন্য অ্যাবজর্পশন, হ্যাঁ ম্যানেজমেন্টের জন্য মার্জিনাল, ম্যানেজমেন্টের জন্য মার্জিনাল, ম্যানেজমেন্ট ডিসিশনের জন্য আমার স্যার শর্ট টার্মের জন্য আমরা মার্জিনালটা ইউজ করব। কি বলছেন আপনি? স্যার জাকির পাবেল, জাকির খুব সুন্দর একটা কথা বলছেন, শর্ট টার্মের জন্য। শর্ট টার্ম আসলে বিষয়টা হচ্ছে কি ডিসিশন মেকিং এর জন্য। হ্যাঁ, আপনার ডিসিশন মেকিং ফ্যাক্টরের জন্য শর্ট টার্মে এই মার্জিনাল কস্টিং বলেন, প্রফিট অ্যাকাউন্টিং বলেন, এটা কিন্তু আপনার ইউজ হবে। হ্যাঁ, কস্টিং দেখেন আপনার সাধারণত কিন্তু আমরা আপনার সিস্টেমে কিন্তু করে থাকি, আমাদের হয় এখানে আসে। আপনাদের কেউ কারো বোধহয় একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে বোধহয়, শুনিনি স্যার। স্যার বুঝি নাই কথাটা আরেকটু রিপিট করলে ভালো হয়। আপনারা একটু মিউট করে দেন। কেউ মনে হয় বাতাসের অপোজিটে দাঁড়ায় আছে। হ্যাঁ, আয়শাপুরটা মিউট করেন আপু। আচ্ছা আমি বলি, আমি সবাইকে স্ক্রিন আনতেছি, আমাদের তো টাইম প্রায় শেষ বোধ না, আর টাইম আছে নাকি আমাদের হাতে? 3 মিনিট আছে স্যার। যেটা বলছিলাম যে অ্যাবজর্পশন কস্টিং, মার্জিনাল কস্টিং এবং থ্রুপুট অ্যাকাউন্টিং। হ্যাঁ, সাধারণত লং টার্মে গিয়ে কিন্তু প্রফিট যা আসবে তাই সেম আসবে। হ্যাঁ, সেম আসবে প্রফিট লং টার্মে গেলে। এখন শর্ট টার্ম যদি ডিসিশন মেকিং থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা মার্জিনাল কস্টিং অথবা থ্রুপুট অ্যাকাউন্টিংটা আমরা ব্যবহার করতে পারি ডিসিশন মেকিং এর জন্য পারি। অথবা যদি আমার নেচার অফ বিজনেস এরকম থাকে যে আমার অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম কোনো কাজে আসবে না, মার্জিনাল কস্টিং করতে হবে, তাহলে মার্জিনাল কস্টিং করবো। আমার সব কনসেপ্টগুলো আমার জানা থাকতে হবে, সব কনসেপ্ট যখন জানা থাকবে দেন আমরা এটা করতে পারবো। মার্জিনাল কস্টিংটা স্যার সবচেয়ে বেশি ইউজ হয় স্যার নতুন কোনো প্রোডাক্ট লাইন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। স্যার আমরা যখন প্রোডাকশন করি, নতুন কোনো প্রোডাক্ট আমরা কন্টিনিউ করব অথবা ডিসকন্টিনিউ করব, তখন স্যার মার্জিনাল কস্টিংটা হতে পারে। আপনি যখন সবগুলো কস্টিং সম্বন্ধে আপনার মাথায় থাকবে, তখন আপনি যখন অ্যাজ এ সিএফও অথবা কস্ট অ্যাকাউন্টেন্ট যখন আপনাকে আপনার ম্যানেজার বলবে যে ভাই এই অবস্থাতে এরকম পরিস্থিতি হচ্ছে, এখন আমরা কি করতে পারি, তখন আপনি হিসাব নিকাশ করে দেখবেন কোন দিক দিয়ে কোথায় কি হয় না হয়। আপনি তখন ডিটেলস ভাবে বলার জন্য, রিপোর্টিং করার জন্য আপনি যে কোনো সিস্টেম কোন সিস্টেমে গেলে কি হয় না হয় এটা হিসাব করে দেখবেন, তারপর জানাবেন। সুতরাং আমাদের সবগুলো কস্টিং সম্বন্ধে একদম টোটাল ক্লিয়ার আইডিয়া থাকলে আমাদের সিদ্ধান্ত গ্রহণের ডিসিশন মেকিং মধ্যে খুবই সুবিধা হবে। তো আরো আগাবার ইচ্ছা ছিল, কিন্তু আমাদেরকে টাইমের মধ্যে আছে খোলাবে না। এক্সাম্পল 1টা করলাম আমরা আজকে। এটা কিন্তু আপনাদের কোনো এই এক্সাম্পল 1টা করার সময় বা একটু পর্যন্ত যে আজকে পড়ছি কোন রকম আর কোনো কনফিউশন আছে কিনা আমাকে বলেন। 2-3 মিনিট আছে আমরা একটা আলোচনা করি। না থ্যাংক ইউ স্যার। না স্যার, স্যার প্রফিট অ্যাকাউন্টিং করার মেইন পারপাসটা কি স্যার? ওই যে বললাম সিদ্ধান্ত গ্রহণ করবেন। আপনাদের এখানে আরো কতগুলো বিষয় আছে যে আমাদের যে এই কথাগুলো যে থ্রুপুট অ্যাকাউন্টিং চ্যালেঞ্জেস দিস অ্যাজাম্পশন, কি চ্যালেঞ্জ করছে, যে বলতেছে যে এই মিস্টার গোল্ডরাট ডিসক্রাইবস দ্য অ্যাপ্রোচ অফ ট্রেডিশনাল অ্যাকাউন্টিং সিস্টেম অ্যাজ এ কস্ট ওয়ার্ল্ড, এবং উনি বলতেছে, উনি চ্যালেঞ্জ করছে যে থ্রুপুট অ্যাকাউন্টিং চ্যালেঞ্জেস দিস অ্যাজাম্পশন। কি বলতেছে উনি, ডাইরেক্ট লেবার কস্ট আর নট হোলি ভ্যারিয়েবল। ডাইরেক্ট লেবার কস্টকে আমরা সাধারণত ভ্যারিয়েবল ধরে আসতাম, কিন্তু নট হোলি ভ্যারিয়েবল। আসলে স্কিল ওয়ার্কার্স আমরা তো সারা জীবন করে আসছি ডাইরেক্ট লেবার ভ্যারিয়েবল কস্ট, ডাইরেক্ট লেবার ভ্যারিয়েবল কস্ট করছি না, বলেন? কিন্তু আসলে কিন্তু বাস্তবতার ক্ষেত্রে কিন্তু এখন তার ভ্যারিয়েবল হচ্ছে না, অনেক স্কিল লেবার আছে। স্কিল ওয়ার্কার্স আর পেইড ফিক্সড স্যালারিজ, সুতরাং লেবার হইলেও কিন্তু ফিক্সড স্যালারি পাচ্ছে। সো দেয়ার কস্ট ডাজ নট ভ্যারি ডাইরেক্টলি উইথ ইনপুট ভলিউম। সুতরাং এখানে কিন্তু কস্টিং এর এই যে ওঠানামাগুলো হচ্ছে এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের থিঙ্কিংও চেঞ্জ করতে হবে। ফিক্সড কস্ট আর লেস ফিক্সড than they might have been thought in past. The only totally variable cost is the purchase cost of raw materials and components that are bought from external suppliers. এই ধরনের বিষয়গুলোর কারণে আপনি যখন সঠিক একদম পিওর একটা সিদ্ধান্ত নিতে চেষ্টা করবেন, তখন এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে। Even in marginal costing, it is assumed that direct labor costs vary with the activity level and fixed costs are the same for a given time period, regardless of the activity level. So
এই সমস্ত আমাদের যে আগের যে কনসেপ্ট গুলো আমাদের ট্রেডিশনাল কস্টিং সিস্টেমে মেথডে আমরা যেভাবে করে আসছি সেটা কিন্তু এখন কালের বিবর্তনে মডার্ন কস্টিং যখন মডার্ন এনভায়রনমেন্ট যখন ক্রিয়েট হয়ে গেছে সুতরাং মডার্ন কস্টিং এ চলে আসছে। এখন আমাদের দেখা যাচ্ছে যে অনেকগুলো কস্ট আর ফিক্স থাকতেছে না, ভ্যারিয়েবল থাকতেছে না। এই যে কস্টের যে এলিমেন্ট গুলো যে ওঠানামা হচ্ছে সেগুলো তো আমাদের ধরতে হবে, আনতে হবে, তাই না, একটা পারফেক্ট ডিসিশন নেওয়ার জন্য। সুতরাং সেগুলো কি আমরা এই পড়ার মাধ্যমে সেগুলো জানতে পারবো এবং মাথায় নিব, আমাদের প্র্যাকটিক্যাল কাজে এগুলো লাগাবো ইনশাআল্লাহ। স্যার পেজ 24 এ একটু প্রবলেম আছে স্যার। স্যার একটু বুঝে দিন। কোথায় কোথায়? স্যার পেজ নং 24 কোথায় বলেন আপনি? স্যার ওই যে আমাদের আগের ক্লাসের একটা প্রবলেম ছিল। ও আচ্ছা স্যার একটা থ্রুপুটের একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার। থ্রুপুট অ্যাকাউন্টে কিন্তু স্যার আমরা দেখলাম ম্যাটেরিয়ালটা ভেরিয়েবলটা নেওয়া হচ্ছে, কিন্তু আমার যদি লেবারটা যদি স্যার আমার সেমি ভেরিয়েবল হয় সেক্ষেত্রে স্যার আমরা কি করব? না থ্রুপুট সিস্টেমে একটা লেবার দিবেন। থ্রুপুটে কিন্তু এইগুলো কোনো মেনশনই করে নাই, এটা বলেই দিছে র ম্যাটেরিয়াল সব একসাথে করতে হবে। জি 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 অনলি র ম্যাটেরিয়াল আর ভেরিয়েবল। র ম্যাটেরিয়াল শুধু র ম্যাটেরিয়াল নেবেন আর আদার যা কস্ট সেগুলো সবগুলো কি এই যে এখানে বলা আছে এটা কি তো অপারেটিং এক্সপেন্স হিসেবে নেওয়া হবে সবগুলো। অপারেটিং এক্সপেন্স, জি স্যার। শুধুমাত্র র ম্যাটেরিয়াল নেবেন, রেভিনিউ থেকে বাদ দিয়ে যা পাবেন সেটাকে বলা হবে, যেমন রেভিনিউ মাইনাস র ম্যাটেরিয়াল কস্ট যা পাবেন সেটাকে বলা হবে থ্রুপুট কন্ট্রিবিউশন। মানে সেমি ভেরিয়েবল হলে আমি ওটা আসলে ইয়েতে মধ্যে নিয়ে সেমি ভেরিয়েবল কথা বলাই হচ্ছে না, কেন বলছে ভেরিয়েবল অপশনটাই নেই, অপশনটা নাই এখানে। না না অপশনটা স্যার, অপশনটা প্র্যাকটিক্যাল অপশনটা বলছি, সেটা হচ্ছে যে আমার কোম্পানিতে আমার স্কিল লেবার আছে যাকে আমরা ফিক্স স্যালারি দিচ্ছি, কিন্তু আমার কিছু আনস্কিল লেবার আছে যাকে আমরা আওয়ার বেসিসে দিই। এখন সেক্ষেত্রে তো স্যার আমার সেমি ভেরিয়েবল হয়ে গেল, তো সেক্ষেত্রে আমি যদি থ্রুপুট অ্যাকাউন্টিং আমি যদি অ্যাপ্লাই করি তাহলে তো স্যার আসলে আমার ভেরিয়েবল পার্টটুকুকেও আমার স্যার ইয়েতে নিয়ে নিতে হচ্ছে। না এখানে ভ্যারিয়েবল বলতে শুধুমাত্র র ম্যাটেরিয়াল কস্টে হচ্ছে টোটালি ভ্যারিয়েবল। এখানে শুধু ভ্যারিয়েবল কস্ট বলে নাই, এখানে বলছে টোটালি ভ্যারিয়েবল কস্ট, এবং টোটালি ভ্যারিয়েবল টোটালি শব্দটা লাগায় আছে ম্যাটেরিয়ালের পাশে। টোটালি কথাটা শব্দ হচ্ছে যে ম্যাটেরিয়াল কস্ট ইজ দ্য অনলি কস্ট which is purely total, purely variable. আমি যদি একটু বলি, আপনি ডাইরেক্ট ম্যাটেরিয়াল can never be fixed cost. আপনার লেবার কস্ট যদি ফিক্সড এবং ভেরিয়েবল হয় তাহলে ডাইরেক্ট লেবার কস্ট। আপু স্যারের কথা শুনতে পাচ্ছি না, আপু স্যারের কথাটা শুনতে পাচ্ছি না। আচ্ছা আমি তাহলে মানে কথা ঠিক একই কথা যে ম্যাটেরিয়াল কস্ট is the only cost which is totally variable. Material cost cannot be fixed by any means, can never be fixed. কারণ আপনি যদি প্রোডাকশন না করেন তাহলে অন্যান্য কস্ট লাগলেও লাগতে পারে, কিন্তু ম্যাটেরিয়াল কস্ট কিন্তু প্রোডাকশন না করলে কোনোদিন লাগবে না। ওই জন্য বলছে টোটালি ভ্যারিয়েবল কস্ট। আর আপনি যে ডাইরেক্ট লেবার কথা বললেন, সেমি ভ্যারিয়েবল কথা বললেন, কিছু ফিক্সড পোরশন কিছু ভ্যারিয়েবল পোরশন, এগুলো সব যত কস্ট আছে ম্যাটেরিয়াল কস্ট ছাড়া বাকি যা কস্ট আছে ওভারহেড থেকে আরম্ভ করে ডাইরেক্ট লেবার এভরিথিং, whether it is fixed or variable doesn't matter, সবগুলোকে অপারেটিং এক্সপেন্স হিসেবে বাদ দিয়ে আমি নেট প্রফিটটা বের করি। সিম্পল ফরম্যাট ইজ ভেরি সিম্পল, রেভিনিউ মাইনাস র ম্যাটেরিয়াল বাদ দিলে যা পাবো প্রফিট কন্ট্রিবিউশন, ওটাকে সব টোটাল অপারেটিং এক্সপেন্স বাদ দিলাম, পেয়ে গেলাম নেট প্রফিট। ভেরি সিম্পল ফরম্যাট। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা তাহলে আজকে এখানে আমরা ক্লোজ করি। আমরা I hope you have enjoyed my class, and কিন্তু কথা হচ্ছে যে আপনাদেরকে এটা আবার রিভিউ করতে হবে বাসায় বসে বসে। আমরা নেক্সট ক্লাসে এটা ধরে আবার পরবর্তীতে যাব। এনিওয়েজ তবে এটা কিন্তু ইম্পর্টেন্ট, আপনারা যতটুকু আমি পড়িয়েছি অন্ততপক্ষে অতটুকু পর্যন্ত যদি আপনি বাসায় রিভিউ করেন ইনশাআল্লাহ কনসেপ্ট ক্লিয়ার থাকবে। যতটুকু আমি পড়িয়েছি বাসায় অন্ততপক্ষে 2 ঘন্টা আপনারা অবশ্যই দেন না ভাই প্লিজ, তাহলে কোনো সমস্যা থাকবে না। আমরা যদি রিভিউ করে যাই আমার সঙ্গে সঙ্গে আপনার যদি আগান, কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায়, আমি বারে বারে বলছি প্রত্যেক ক্লাসে বলি কথা যে কনসেপ্ট যদি ক্লিয়ার করে ফেলি ইনশাআল্লাহ আমাদের অ্যানসার করতে কোনো রকম সমস্যা হবে না, যে কোনো জায়গা থেকে আসতে কেন। ঠিক আছে স্যার পেজ 24 স্যার আমার মনে হয় আজকে না দিয়ে স্যার নেক্সট ক্লাসে একটা রিভিউ এর জন্য কিছুক্ষণ টাইম রাখলে ভালো হয়, কারণ আমারও কিছু প্রবলেম ছিল এক্সাম্পল 5 এ, তো এই সবার প্রবলেম গুলো নিয়ে নেক্সট ক্লাসে একটা টাইম রাখলে ভালো হয়, যে রিভিউ ক্লাস। আর আচ্ছা পেজ 24টা কি বলা আমি বুঝি, আমি আপনার কথা রিভিউটা এরকম আসলে আমাদের ফাঁকা ফাঁকা করে ফেলতে হবে, তারপরে পেজ 24 খুলে ফেলছি। বলেন দেখি শর্ট করে স্যার রিকনসিলিয়েশনটা একটু আরেকবার যদি একটু বলতেন স্যার, মার্জিনাল কস্টিং আর অ্যাবসলিউট কস্টিং। রিকনসিলিয়েশনটা হচ্ছে এখানে পিরিয়ড 1 এন্ড পিরিয়ড 2 রিকনসিলিয়েশন। হ্যাঁ
তো পিরিয়ড 1 এ যে রিকনসিলিয়েশন আছে এই যে সেখানে বলছে প্রফিট ফর পিরিয়ড 1 মার্জিনাল কস্টিং এর সোজা আছে যে পিরিয়ড 1 ওটার সঙ্গে ইনক্রিজ এন্ড ডিক্রিজ সেলস ইনটু কন্ট্রিবিউশন পার ইউনিট, মানে আমি পিরিয়ড 2 এর যে প্রফিট আছে সেটাকে বের করার জন্য আমি পিরিয়ড 1 এর কন্ট্রিবিউশনের পিরিয়ড 1 এর প্রফিটের সঙ্গে আমি অ্যাডজাস্টমেন্ট করতেছি কি দিয়ে, শুধুমাত্র কন্ট্রিবিউশন অ্যামাউন্টটা দিয়ে। কারণ ফিক্সড অ্যামাউন্টটা অলরেডি প্রফিট পিরিয়ড 1 এর যে প্রফিট আছে সেখানে কিন্তু অলরেডি ফিক্সড অ্যামাউন্টটা ধরে ফেলছে। সুতরাং পিরিয়ড 2 তে গিয়ে ওই ফিক্সড অ্যামাউন্টের কোনো বিষয় ইনভেন্টরি যে যায় নাই, যেহেতু যায় নাই সেহেতু এখানে আর কোনো কন্ট্রিবিউশন ছাড়া মার্জিন ছাড়া আর অন্য কিছু বিষয় নিয়ে এখানে অ্যাডজাস্টমেন্ট করার দরকার নাই। কিন্তু অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে যদি যান তাহলে কিন্তু পিরিয়ড 1 এর যেই ফিগারটা আছে সেটাকে প্রথমে আমরা অ্যাবজর্পশন ওভার এন্ড আন্ডার অ্যাবজর্পশন দিয়ে প্রথমে আমরা অ্যাডজাস্টমেন্ট করব। ওটা করার পরে আমরা পিরিয়ড 1 এর প্রফিটটা পাবো, এরপরে পিরিয়ড 2 এর প্রফিটটাকে অ্যাডজাস্টমেন্ট করব সাধারণভাবেই, ওখানে আর কোনো অ্যাডজাস্টমেন্ট দরকার নেই। স্যার এখানে যে চিন্তা করে দেখেন ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে মতো এখানে ক্লোজ করতেছি, অলরেডি আমাদের টাইম হয়ে গেছে। যারা আমাদের আইসিএবি তে বসেন ওনারা খুব আমাদের জন্য সময় ওরা বসে থাকেন, ক্লাস শেষ হলে যান। আমি চ্যাটের মধ্যে পড়তেছি এখানে কি আছে, নিড দ্য প্রিভিয়াস ক্লাস ম্যাটেরিয়ালস, এটা তো দেওয়া হয়েছে আমি জানি না। জাফর আলী পান নাই আপনার ক্লাস ম্যাটেরিয়াল আগে? না স্যার, কেন পান নাই? ইমেলে যাচ্ছে না আপনাদের এগুলো? না স্যার, আমার মেইলে আসেনি স্যার। আপনি আইসিবি তে কন্টাক্ট করেন। আমার একটা এই বইয়ের উপরে একটা ব্রিফ করে লেখা প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য করছিলাম, ওগুলা দিছি প্রত্যেকটা যাওয়ার কথা। যদি না পেয়ে থাকেন জি লেকচার শিট সহ সামারি সহ চলে আসতেছে আপনার লেকচারে। হ্যাঁ লেকচার শিট এটা আমি তো সবার জন্য করছিলাম, এই বইটাই উপরে করছিলাম। জি স্যার সামারি একেবারে সুন্দর। যদি জাফর আলী আপনি যদি পেয়ে না থাকেন আপনি একটু আমাদের আইসিবি অফিসে যোগাযোগ করবেন। কেমন? প্লিজ প্রোভাইড প্রিভিয়াস ক্লাস ম্যাটেরিয়ালস, থ্যাঙ্কস ইন অ্যাডভান্স। প্রিভিয়াস রেজাল্ট হোসেন একই উত্তর। হ্যাঁ, তারপরে মিস্টার আবির হোসেন থ্যাংক ইউ এন্ড গড ব্লেস ইউ। থ্যাংক ইউ, আপনাদেরকেও আল্লাহ ভালো রাখুক। থ্যাংক ইউ ফর নাইস ক্লাস। থ্যাংক ইউ শেখ মোহাম্মদ। তারপরে ইমতিয়াজ কিছু লিখতে গিয়ে লেখেন নাই। এনিওয়েজ সো আর কোনো মেসেজ নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ক্লোজ করি এখন তাহলে। ওকে স্যার, থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম। ভালো থাকেন, আপনারা দোয়া করবেন, আমি আপনাদের দোয়া করি। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।